কি ব্যাপার, আপনি এভাবে আমাকে ধাক্কা দিলেন কেন? চোখ কি হাতে নিয়ে ঘোরেন? কলেজে এইসব ছাত্রদের জন্যই আজকাল মেয়েরা নিরাপদে চলাফেরা করতে পারে না। আপনার তো সাহস কম না, আপনি আমাকে এসব কথা বলছেন? দেখুন, এখানে আমার কোনো দোষ ছিল না। আপনি নিজেই আমাকে হয়তো পেছন থেকে ধাক্কা দিয়েছেন, আর আমি তো আমার মতো করে যাচ্ছিলাম। আপনি কি সাইড দিয়ে যেতে পারলেন না? চুপ বেয়াদব, আমার উপর কথা বলার সাহস কি করে হয় তোর? নিশ্চয়ই এই ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছিস, তার জন্যই আমার ব্যাপারে ভালো করে জানিস না। সোজা ভার্সিটি থেকে বের করে দেব। আরে আজব তো, আপনি আমাকে চেনেন না, জানেন না, অথচ আপনি বাজে কথা বলে যাচ্ছেন। দেখুন ম্যাডাম, আপনি হয়তো এই ভার্সিটির কোনো একটা ম্যাডাম, সেটা ঠিক আছে, কিন্তু আপনি নিজেই দোষ করে আমাকে শাস্তি দিচ্ছেন কেন? শুধু শুধু কথা শোনাচ্ছেন। তখন মেয়েটার কোনো কথা না বলে সোজা চলে গেল। আর নিলয় এভাবে মেয়েটার দিকে তাকিয়েছিল। নিলয় খুব ভালো করে বুঝতে পারছে মেয়েটা আর কেউ না, মেয়েটা হলো এই ভার্সিটির লেকচারার। নিলয় যেহেতু ভার্সিটিতে প্রথম এসেছে তার জন্যই চিনতে পারেনি। নিলয় আর কোনো কিছু না বলে ভেতরে যেতে শুরু করলো। আর ভেতরে যাওয়ার পরেই একজনকে জিজ্ঞাসা করলো, ক্লাসে প্রবেশ করলো। ক্লাসে যখন পেছনের বেঞ্চে বসে পড়লো, তখনই একটা ছেলে এসে তার পাশে বসলো। ছেলেটা তখন নিলয়কে বলতে শুরু করলো, কি ব্যাপার, তুমি মনে হয় নতুন এসেছো? কালকে থেকে তো ক্লাস শুরু হয়ে গেছে, কালকে কেন আসোনি? কালকে তো অনেক মজা হয়েছে। হ্যাঁ, সেটা জানি যে কালকে ক্লাস শুরু হয়েছে, কিন্তু আমি আসলে একটা সমস্যায় ছিলাম, তার জন্য আসতে পারিনি। আচ্ছা, এখন কোন ম্যাডাম আসবেন, নাকি কোনো স্যার আসবেন? এখন হয়তো নতুন ম্যাডাম আসবে, যে ম্যাডাম কিছুদিন আগেই ভার্সিটিতে জয়েন করেছে। বিশ্বাস করেন ভাই, এই ম্যাডাম অনেক রাগী, আরও অনেক অহংকারী। মানে অহংকারে মাটিতে ম্যাডামের পাই পড়ে না, এমন অবস্থা। নিলয়ের আর বুঝতে বাকি রইল না যে ছেলেটা কার কথা বলছে। আর নিলয় ওই নতুন ছেলেটার সঙ্গে পরিচয় হয়ে নিল। নতুন ছেলেটার নাম হলো রাশেদ। রাশেদ তারপরে নিলয়ের সঙ্গে গল্প করতে করতে এইভাবেই বেশ কিছুটা সময় পার করে দিল। আর কিছুক্ষণ পরেই আঁখি ম্যাডাম ক্লাসে প্রবেশ করলো। আঁখি ম্যাডাম ক্লাসে প্রবেশ করার পরেই আঁখি ম্যাডাম তখন সবার পরিচয় আবারও জিজ্ঞাসা করতে লাগলো, কারণ কালকে ওনার কোনো ক্লাস ছিল না, তার জন্যই সবার পরিচয় জানা হয়নি। আর যখনই নিলয়ের পরিচয় আসলো, তখন নিলয় নিজের পরিচয় দেওয়ার পরে আঁখি ম্যাডাম তাকে বসতে বলল না, দাঁড়িয়ে থাকতে বলল। আর নিলয় বুঝতে বাকি রইল না যে তার কপালে দুঃখ রয়েছে। আর এভাবেই কিছুক্ষণ সময় পার হয়ে গেল। আর প্রায় 10 মিনিট পরে নিলয়কে বসতে বলল। নিলয় বসে ইচ্ছে মতো আঁখিকে গালি দিতে লাগলো, মনে মনেই গালি দিচ্ছে। ক্লাসের মধ্যে নিলয়কে বারবার বিভিন্ন রকমের প্রশ্ন করতে শুরু করলো। আর নিলয় বোকার মতো ম্যাডামের দিকে তাকিয়ে রইল, কারণ এগুলো প্রশ্নে নিলয় কখনোই উত্তর দিতে পারবে না। আর এভাবেই ক্লাসের সময় শেষ হয়ে আসলো। আর ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে নিলয় থেকে বের হয়ে গেল। আর তখন রাশেদ বলতে লাগলো, ভাই, তোর কপাল এতটা খারাপ কি করে হয়? কারণ ম্যাডাম তোকেই সবচেয়ে বেশি প্রশ্ন করলো, তোকেই সবচেয়ে বেশি দাঁড় করিয়ে রাখলো। ক্লাসের মধ্যে তুই কি ম্যাডামের শত্রু নাকি, যে ম্যাডাম তোর সঙ্গে এমন করলো? এ ম্যাডাম যার পেছনে একবার পড়ে তার অবস্থা খারাপ হয়ে যায়। সেটা বুঝতে পারছি না, তবে আসার সময় ম্যাডামের সঙ্গে আমার ধাক্কা লেগেছিল। আর ম্যাডামকে আমি কথাও বলেছি, ম্যাডামও আমাকে অনেক বাজে কথা বলেছে, আর তার জন্য হয়তো আমাকে এভাবে দাঁড় করে রেখেছে, আমার উপর প্রতিশোধ নিয়েছে। জানি না প্রতিদিন আমার সঙ্গে এরকম ব্যবহার করবে কি না। যদি প্রতিদিন ব্যবহার করে এরকম, তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এটা তুই সত্যি কথাই বলেছিস। যদি তোর সঙ্গে প্রতিদিন এরকম করে, তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। তুই ভার্সিটিতে থাকতে পারবি না এই ম্যাডামের কারণে। সেটা পরেরটা পরে দেখা যাবে, এখন আপাতত এইসব বিষয় নিয়ে মাথা না ঘামালে হবে। তারপর নিলয় রাশেদকে বিদায় দেওয়ার পরে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলো। বাসায় আসার পরে দেখতে পারলো নিলয়ের মা রান্না করছেন। আর নিলয় তখন রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। আর ফ্রেশ হওয়ার পরে তার মাকে বলল খাবার দেওয়ার জন্য। আর কিছুক্ষণ পরেই তার মা নিলয়ের জন্য খাবার নিয়ে আসলো। নিলয়ের জন্য খাবার নিয়ে আসার পরে তখন নিলয়ের মা নিলয়কে বলতে শুরু করলো, কি রে নিলয়, আজকে ভার্সিটিতে তোর দিন কেমন কাটলো? আর তোর মুখ এরকম গোমড়া করে রেখেছিস কেন? কি হয়েছে ভার্সিটিতে? তুই নিশ্চয়ই কোনো ঝামেলা করেছিস, তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে তুই কোনো ঝামেলা করে এসেছিস ভার্সিটিতে। মা, তুমি কি মনে করো আমি ভার্সিটিতে গিয়েছি ঝামেলা করার জন্য? আমি ভার্সিটিতে গিয়েছি পড়াশোনা করার জন্য, এসব ঝামেলা করার জন্য আমি যাইনি। আর ভার্সিটিতে আবার কি হবে? আজকে আমার ভার্সিটির প্রথম দিন, সবাই আমাকে ভালোভাবে গ্রহণ করেছে। তুমি শুধু শুধু উল্টাপাল্টা টেনশন করছো, আর আমি তো হেঁটে এসেছি, তার জন্যই মুখটা এমন দেখাচ্ছে। হয়তো আর অনেক খিদেও পেয়েছে।
আমার মন বলছে তুই ভার্সিটিতে কোনো না কোনো ঝামেলা করেছিস, তার জন্যই তোর মুখটা এমন দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে খাবার খেয়ে নে, এরপরে আমার অনেক কাজ আছে, তোর সঙ্গে থাকলে তো আমার হবে না। তারপর নিলয় খাবার খেতে শুরু করলো। আর কিছুক্ষণের মধ্যে খাবার খাওয়া শেষ করে রুমে চলে আসলো। রুমে আসার পরে তখন শুয়ে শুয়ে ফোন টিপছিল। আর এভাবে যে কখন ঘুমিয়ে পড়লো বুঝতেই পারলো না নিলয়। বিকেলবেলা নিলয়ের বন্ধু সিয়ামের কলে শব্দটা নিলয়ের ঘুমটা ভেঙে গেল। আর নিলয় ঘুম থেকে উঠে পড়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাবে বলে। নিলয় বাসা থেকে রেডি হয়ে বের হয়ে টং দোকানে চলে আসলো। তারপর তখন রাফি বলতে লাগলো, দোস্ত, আজকে তো ভার্সিটিতে যেতে পারলাম না। তা ভার্সিটিতে কোনো কিছু হয়েছে নাকি? নাকি আমরা এগিয়ে রাজত্ব করতে পারবো? দেখ ভাই, ভার্সিটির সম্পর্কে আমার একটু হলেও ধারণা আছে। ভার্সিটিতে র্যাগিং বলতে কোনো কিছু নেই এই ভার্সিটিতে, তবে এমন একটা ইনস্টার শিকার হবি প্রথমে, সেটা কখনোই বলতে পারবি না। একটা ম্যাডাম আছে, অনেক অহংকারী একটা ম্যাডাম, মানে নতুন জয়েন করেছে আর কি। আর এই কারণে সবার অবস্থা খারাপ হয়ে গেছে, আমার অবস্থা টাইট হয়ে গেছে পুরো। কি বলছিস তুই? ঠিক আছে, তাহলে তো ম্যাডামকে দেখতে হয় কালকে। ম্যাডাম নিশ্চয়ই অনেক সুন্দরী, কারণ আমার মনে হয় এই পর্যন্ত যতগুলো মেয়ে দেখেছি, যে মেয়েগুলো অহংকারী তারা নাকি অনেক সুন্দর হয়। বাপের অনেক টাকা থাকে, তার কারণে সুন্দর হয়ে যায়। এরকম ফালতু কথা তোকে কে বলেছে সব মেয়ে সুন্দর হবে? এমন কোনো কথা নেই, তবে হ্যাঁ, ম্যাডামকে দেখতে অসম্ভব সুন্দরী। তারপর নিলয় এবং রাফি দুজনেই গল্প করতে শুরু করলো। আর এভাবেই বেশ অনেক সময় পার হয়ে গেল। আর সন্ধ্যার সময় রাফিকে নিয়ে নিলয় যেতে শুরু করলো। উদ্দেশ্য ওই নতুন ম্যাডামের বাসায় যাওয়া। রাফি তখন নিলয়কে বলতে শুরু করলো, যে মেয়েটা তোকে এত অপমান করেছিস সবার সামনে, সেই মেয়ের বাসায় যাবি এখন মেয়েটাকে দেখার জন্য। ভাই, তোর কি মাথা ঠিক আছে? যদি ম্যাডাম একবার দেখতে পারে তুই এখানে এসেছিস, তাহলে কিন্তু ভার্সিটিতে তোকে ঝুলাবে। আরে এতে এমন কোনো কিছু হবে না, তুই আমার উপর বিশ্বাস রাখ। আমি শুধু দু চোখে পড়ে দেখবো, তারপর চলে আসবো। প্লিজ দোস্ত, আর না করিস না। এ কথা বলার পরে নিলয় এবং রাফি দুজনেই চলে আসলো আখির বাসার সামনে। আখির বাসার সামনে আসার পরে ভাবলো কি করে এখন ওপরে যাওয়া যাবে। তারপর বিল্ডিংয়ের পাইপ দিয়ে নিলয় ওপরে উঠলো। আর উপরে ওঠার পরে 2 তলায় চলে আসলো। দোতলায় বারান্দার মধ্যে আসার পরে চুপচাপ করে বসে আছে। ভেতরে আখি ল্যাপটপে হয়তো কোনো কিছু কাজ করছে। আর নিলয় তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর এইভাবে যে কতক্ষণ সময় পার হয়ে গেল বুঝতেই পারলো না। আর হঠাৎ করে নিলয়ের মোবাইলটা বেজে উঠলো। মোবাইল বেজে ওঠার কারণে শব্দটা আখির কানে গেল। আর আখি তখন এখানে এসে দেখতে পারলো নিলয় বারান্দায় চুপ করে বসেছিল। আর তখন আখি চিৎকার দিতে শুরু করলো। নিলয় তার মুখ ধরে ফেললো। আর তখন নিলয় বলতে লাগলো, আমি আসলে আপনাকে দেখার জন্য এসেছি, প্লিজ চিৎকার করবেন না। আপনি তো আমাকে চেনেন, যদি না চিনতেন তাহলে না চিৎকার করতেন, প্লিজ। নিলয়, তোমার সাহস কি করে হয়? তুমি আমার বাসায় চলে আসছো, তা আবার এভাবে আমাকে দেখার জন্য? মানে আমাকে দেখার কি আছে? আমার কি নতুন চেহারা বেরিয়েছে যে দেখতে হবে? আসলে না, তেমন কোনো কিছু না, প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি এখন চলে যাচ্ছি, আর কখনো আসবো না। নিলয় এ কথা বলার পরে তখন তাড়াতাড়ি করে নিচে নেমে গেল। আর নিচে নামার পরে তখন রাফি নিলয়কে দেখে দৌড়াতে শুরু করলো। রাফিও বুঝতে পেরেছে সে কি করেছে। নিলয় রাফিকে ধরে ফেললো। আর রাফিকে ধরে ফেলার পর নিলয় বলতে শুরু করলো, আমি চুপচাপ দেখছিলাম আর কি, কিন্তু তোর কারণে আমি ধরা পড়ে গেলাম। ভেবেছিলাম চুপচাপ এখান থেকে নেমে চলে আসবো, কিন্তু তুই যে কল দিয়েছিলি, তোকে কল দিতে কে বলেছিল? আমি বলেছিলাম কল দেওয়ার জন্য? হ্যাঁ, আমি তো এমনিতেই একটু পরে নেমে আসতাম, তোর কল দেওয়ার কি দরকার? আসলে আমার বাড়িতে যাওয়ার খুবই দরকার ছিল, তার জন্য আর কি তোকে কল দিয়েছিলাম। কে জানতো তোর এত শব্দ হবে? আমি কি তোর মতো যে ফোন সাইলেন্ট করে রেখে দিব? যারা আমাকে কল দেয় তারা কাজের জন্য আমাকে কল দেয়, সে কারণে আমি কোনো ফোন সাইলেন্ট করি না সব সময়, তুই জানিস। তবুও কেন কল দিলি? এখন কালকে যদি আমাকে ভার্সিটিতে কিছু একটা করে দেয়, তখন আমি কি করব? না কিছু বলতে পারবো, না কিছু করতে পারবো। এভাবে দুজনে মিলে কিছুক্ষণ কথা বলার পরে নিলয় বাসায় চলে আসলো। নিলয় বাসায় আসার পরেই তার সঙ্গে ঘরে যাওয়া ঘটনাগুলো মনে করতে লাগলো। আর এভাবে যে কখন ঘুমিয়ে পড়লো সেটা আর মনে নেই। সকালবেলা নিলয়ের ঘুম ভাঙলো তার মায়ের ডাকে। নিলয় ঘুম থেকে ওঠার পরে তখন তার মাকে বলতে লাগলো, আম্মু, আজকে আমি ভার্সিটি যাব না, প্লিজ তুমি আজকে আমাকে ভার্সিটিতে যাওয়ার জন্য জোর করো না প্লিজ, আর বাবাকেও কোনো কিছু বলো না। তুই এটা আমাকে বলছিস কেন? তোর যদি মন চায় তুই তোর বাবাকে গিয়ে বল। তোর বাবা যদি অনুমতি দেয়
তাহলে তোর ভার্সিটিতে যাওয়া লাগবে না। কিন্তু আমি তোকে এই অনুমতি দিতে পারবো না, কারণ তোর বাবা আমার উপর রাগারাগি করবে। আমি এগুলো সহ্য করতে পারবো না। তাড়াতাড়ি করে ভার্সিটি যা। নিলয় কোনো উপায় না পেয়ে সরাসরি ওয়াশরুমে চলে গেল। আর ওয়াশরুমে আসার পরে তখন তাড়াতাড়ি করে নিলয় রেডি হয়ে নিল। আর ফ্রেশ হওয়ার পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে সে খাবার টেবিলে চলে আসলো। খাবার টেবিলে আসার পরে সে চুপচাপ করে খাবার খেতে শুরু করলো। আর তখন তার বাবা তাকে বলতে শুরু করলো, কিরে, তুই নাকি আজকে ভার্সিটিতে যেতে চাচ্ছিস না? কি হয়েছে ভার্সিটিতে? নিশ্চয়ই কোনো ঝামেলা করছিস, তার জন্য ভয়ে ভার্সিটিতে যেতে চাচ্ছিস না। আমি কিন্তু ভার্সিটির স্যারকে কল দিব তুই ভার্সিটিতে গিয়েছিস কিনা। বাবা, তুমি এসব কি বলছো? আমি তো রেগুলার ভার্সিটিতে যাওয়ার চিন্তা ভাবনা করছি। আর এমনিতেই আজকে শরীরটা ভালো ছিল না, তাই মাকে বলেছিলাম ভার্সিটিতে যাব না, কিন্তু এখন শরীর ভালো হয়ে গেছে। চিন্তা করো না, আমি ভার্সিটিতে যাব। তুমি পারলে স্যারকে কল দিয়ে জিজ্ঞেস করো আমি ভার্সিটিতে গিয়েছি কিনা। নিলয় এই কথা বলার পরে তাড়াতাড়ি করে খাবার খেয়ে তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে চলে আসলো ভার্সিটিতে। কোন ভার্সিটিতে আসার পরে দেখতে পারলো রাফি আগে থেকেই বসে আছে। নিলয়কে সিয়ামের পাশে বসে আছে। আর সিয়ামের পাশে বসার পরে তখন রাফি নিলয়কে বলতে শুরু করলো, দোস্ত, আমার তো মনে হয়েছে ম্যাডাম তোকে কোনো না কোনোভাবে তার শাস্তি দেবে, কারণ তোর ওপর ম্যাডাম অনেক রেগে আছে। দেখছিস ম্যাডাম কিভাবে আসছে তোর দিকে? মনে হয় তোর দিকেই কোনো কথা বলবে মনে হয়। শুধুমাত্র তোর কারণে এসব হয়েছে। আমি যদি কোনো শাস্তি পাই তাহলে আমি বলবো সবকিছু তোর দোষ, আর তোর উপর ম্যাডাম পরে প্রতিশোধ নেবে, শুধু আমার উপর নেবে না। তারপর নিলয় চুপচাপ করে বসে রইল। আর কিছুক্ষণের মধ্যেই আঁখি ম্যাডাম নিলয় এবং রাফির কাছে চলে আসলো। রাফি এবং নিলয়ের কাছে আসার পরে নিলয়কে একটা থাপ্পড় মারলো। কোনো কথা ছাড়াই নিলয় হাত দিয়ে দাঁড়িয়ে আছে ম্যাডামের দিকে। আর তখন ম্যাডাম তাকে বলতে লাগলো, আমি তোমাকে কতবার বলেছি যে তুমি এভাবে আড্ডা দিবে না। তোমার মা বাবা তোমাকে পাঠিয়েছে এখানে পড়াশোনা করার জন্য। এভাবে দুজনে মিলে আড্ডা দেওয়ার কারণ কি? তোমার না এখন ক্লাস আছে? যাও ক্লাসে যাও। ক্লাস বাদ দিয়ে তুমি এখানে আড্ডা দিচ্ছ কেন? এরপর থেকে যদি তোমাকে এভাবে আড্ডা দিতে দেখেছি তাহলে কিন্তু তোমার খবর আছে। এই ভার্সিটি থেকে তোমাকে বের করে দিব। কারণ যেই ছেলে ভার্সিটিতে আসবে এসব করার জন্য তার আর ভার্সিটি থাকার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র নামে ভার্সিটির কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? নিলয় তাড়াতাড়ি করে ক্লাসরুমে চলে আসলো। আর ক্লাসরুমে আসার পরে পেছনের বেঞ্চে বসে পড়লো। যথারীতি আর কিছুক্ষণের মধ্যে ম্যাডাম ক্লাসে প্রবেশ করলো। ম্যাডাম ক্লাসে প্রবেশ করার পরে তখন নিলয়কে অনেক ধরনের প্রশ্ন করতে লাগলো। আর নিলয় কোনো প্রশ্নের উত্তর না পারে তখন আর উপায় ছিল না। নিলয় দাঁড়িয়ে রইল। নিলয় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ম্যাডামকে গালি দিচ্ছে, কারণ নিলয় খুব ভালো করেই জানে ম্যাডাম ইচ্ছে করে তাকে এসব কথা বলছে, এসব প্রশ্ন ধরছে যেন নিলয়কে দাঁড়িয়ে রাখতে পারে। এদিকে আঁখি তখন মনে মনে নিলয়ের ব্যাপারে বলতে লাগলো, নিলয়, তুমি যাই কিছু করো না কেন, তোমার তো খবর আছে। তোমার তো আমি শিক্ষা দিয়েই ছাড়বো। তুমি জীবনে আমার নাম কখনো ভুলতেই পারবে না। নিলয় মনোযোগ দিয়ে ক্লাস করতে শুরু করলো। আর এভাবে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। নিলয় তার বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে দিতে সময়টা পার করে দিল। সন্ধ্যার সময় নিলয় বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে যখনই বাসায় যেতে যাবে হঠাৎ করেই নিরিবিলি রাস্তার মধ্যে একটা শব্দ শুনতে পায় নিলয়। তাড়াতাড়ি করে সেদিকে যেতে শুরু করলো। রাত তখন 8টা বাজে, বেশি রাত হয়নি। এতক্ষণ নিলয় তার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছিল, তার জন্যই রাত হয়ে গেছে। বাসা থেকে অনেক কল করা হয়েছিল কিন্তু নিলয় কোনো কিছুই করেনি, ফোনটা পর্যন্ত ধরেনি। নিলয় একটা মেয়ের চিৎকার শুনতে পেরে ওদিকে যেতে শুরু করলো। আর ওদিকে যাওয়ার পর দেখতে পারলো কয়েকটা ছেলে একটা মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, মূলত ট্রেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। নিলয় ভালো করে মেয়েটার দিকে তাকিয়ে দেখতে পারলো মেয়েটা আর কেউ নয়, মেয়েটা হলো তার ভার্সিটির ম্যাডাম আঁখি। নিলয় তাড়াতাড়ি করে একটা লাঠি নিয়ে ওদেরকে মারতে শুরু করলো। আর ওরা নিলয়ের সঙ্গে পারলো না। ওরা নিলয়ের মায়েরকে তখন নিলয়কে বলতে লাগলো, আজকে তুই আমাদেরকে মেরেছিস, তুই দেখতে পারবি পরবর্তী সময়ে তোর কি অবস্থা করি আমরা। সেটা শুধুমাত্র অপেক্ষা করে থাক। যেটা মন চায় সেটা করিস। আপাতত ওনার কাছে ক্ষমা চাই, না হলে কিন্তু একটাও বেঁচে ফিরতে পারবো না। ম্যাডাম, আপনি আমাদের ক্ষমা করে দিন। আসলে আপনাকে আমরা চিনতে পারিনি যে আপনি এই ভার্সিটির ম্যাডাম। ম্যাম, আর কখনোই আমরা এরকম করব না। আমরা ভুল করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা করে দিন ম্যাডাম, না হলে ও আমাদেরকে মেরে ফেলবে। ঠিক আছে, তোমরা এখন এখান থেকে যাও। আর কোনো মেয়ের সঙ্গে এরকম কিছু করবে না প্লিজ, কারণ ওরাও দিন শেষে কারো না কারো বোন।
এই কথা বলার পরে তখন ছেলেগুলো দৌড়ে চলে গেল। আর ছেলেগুলো দৌড়ে চলে যাওয়ার পরে এদিকে আঁখি তখন নিলয়ের দিকে এগিয়ে আসলো। নিলয়ের দিকে এগিয়ে আসার সাথে সাথে নিলয় তখন পিছনে ফিরে তার বাসার দিকে হাঁটতে শুরু করলো। আর তখন আঁখি দৌড়ে এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয়ের সামনে দাঁড়ানোর পরে তখন নিলয়কে আঁখি বলতে লাগলো, প্লিজ নিলয়, তুমি আমার কথাটা একটু শোনো। আসলে আমি রাত করে টিউশনি করে বাসায় ফিরছিলাম, আর তার জন্যই ওরা এরকম সুযোগ পেয়ে গিয়েছিল। আজকে টিউশনি করাতে অনেক লেট হয়ে গেছে। আসলে আমি নিজেই গিয়েছিলাম টিউশনি করাতে একটু দেরি করে, আর বাসায় একটু কাজ ছিল তার জন্য। আরে না, আমি আপনার উপর কোনো রাগ করিনি। আপনি এখন বাসায় চলে যান, ওই ছেলেগুলো আবারও আসতে পারে। যদি কিছু মনে না করো তাহলে তুমি আমাকে এগিয়ে দিয়ে আসবে বাসা পর্যন্ত, প্লিজ। আমার না অনেক ভয় করছে। ঠিক আছে, চলুন না, আমি আপনাকে আপনার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসছি। আর কখন এভাবে লেট করে বাসায় যাবেন না, তাহলে সমস্যা হতে পারে। নিলয় তখন আঁখিকে এগিয়ে দিয়ে আসতে শুরু করলো। আর নিলয় আগে আগে হেঁটে যাচ্ছে আর আঁখি কিছুক্ষণ পিছে পিছে যেতে শুরু করলো। আঁখি নিলয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই নিলয়ের সঙ্গে কথা বলতে পারছে না। আর নিলয় কিছুক্ষণের মধ্যেই আঁখির বাসার সামনে চলে আসলো। আঁখি তখন ভেতরে চলে গেল। আর আঁখি ভেতরে চলে যাওয়ার পরে নিলয় যখন নিশ্চিন্তে এসে পায়ে চলে আসলো, তখন কেন জানি আঁখির ওপর অভিমান করে আছে, কিন্তু সেটার কারণ খুঁজে পাচ্ছে না। একা হয়তো আগে যেগুলো করেছে এগুলোই হয়তো নিলয়ের মনে বাসা বেঁধে রেখেছেন। নিলয় বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যথারীতি ভার্সিটিতে চলে আসলো। নিলয় ভার্সিটিতে চলে আসার পরে তখন রাফি তাকে বলতে শুরু করলো, দোস্ত, আজকে এত লেট করে আসলি কেন? আজকে তো মনে হয় প্রিন্সিপাল স্যার আমাদের সঙ্গে কথা বলবে। আমাদের ফার্স্ট ইয়ারে যারা আছে সবাইকে মনে হয় সফরে নিয়ে যাবে, আর এই ব্যাপারেই হয়তো কথা বলবে। যাক, ভালোই হলো। এতদিন ধরে আমি এটার জন্য অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম কখন যে ভার্সিটি থেকে ঘুরতে নিয়ে যাবে, আর কখন আমি আলাদাভাবে আঁখির সঙ্গে সময় কাটাতে পারবো। সত্যি বলতে আমি আঁখিকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি জানি না আমার এই ভালোবাসা কখনো মেনে নিবে কিনা, তবে আমি আঁখিকে সত্যি মন থেকে ভালোবেসেছি। আসলে কপালে যেটা আছে সেটাই হবে, তুই চিন্তা করিস না। শুধু শুধু এত টেনশন করে লাভ নেই, কপালে যা আছে তাই হবে। তুই হাল ছাড়বি না একদম। আমার মনে হয় একদিন না একদিন আঁখি তোর কাছে ফিরে আসবেই। নিলয় রাফিকে নিয়ে ক্লাসে চলে আসলো। আর ক্লাসে আসার পরে এসে মনোযোগ দিয়ে ক্লাস করছিল। মূলত নিলয় আঁখির দিকে তাকিয়েছিল। আঁখি বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করেছে। আঁখির কেন জানি এটা নিয়ে অনেক বিরক্ত লাগছে। আর কিছুক্ষণ পরে প্রিন্সিপাল ক্লাসে প্রবেশ করলো। প্রিন্সিপাল স্যার ক্লাসে প্রবেশ করার পরে তখন প্রিন্সিপাল স্যার সবার উদ্দেশ্যে বলতে শুরু করলো, আশা করি তোমরা খুবই ভালো আছো। আর আমি জানি যে তোমরা এতদিন ধরে একটা আশা নিয়ে বসেছিলে, সেটা হলো তোমরা কবে শিক্ষা সফরে যাবে। তোমাদের আশা করে আর থাকতে হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তোমরা 13 তারিখ মানে পরশু দিন তোমরা বান্দারবান যাচ্ছ। মূলত তোমাদের আবেদনের উপলব্ধি করে আমরা বান্দারবান যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এন্ট্রি ফি সকলকেই অফিস থেকে দিয়ে যেও। কালকে এবং আজকের মধ্যে পরিশোধ করা লাগবে। এই কথা বলার পরে স্যার চলে গেল। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পরে তখন সবাই মিলে কিছুটা আলোচনা করতে শুরু করলো। মানে অনেক শব্দ হতে লাগলো। আর তখন আঁখি একটা চিৎকার দিল। সকলেই ঠান্ডা হয়ে গেল, একদম নিরিবিলি হয়ে গেল। আর এটা দেখে নিলয় অনেকটা ভয় পেয়ে গেল, কারণ নিলয় কখনো আঁখির এমন রূপ দেখেনি। তুই ছাড়া এমন করে চিৎকার দেওয়াটা নিলয়ের কাছে বেশ কিছুটা ভয় লেগেছে, কারণ একটা মেয়েকে এত নরম অবস্থায় দেখে তার কখনো এটা মনে হয়নি আঁখিও এরকম হতে পারে। তারপর এভাবেই ক্লাসের সময় পার হয়ে গেল। আর ক্লাস শেষ করার পরে নিলয়ের কাছে টাকা ছিল, আর সে কারণে নিলয় আগেই টাকা জমা দিয়ে দিয়েছে। নিলয় এবং সিয়ামেরটা আর টাকা দেওয়া শেষ করে রিসিট নিয়ে চলে আসলো। নিলয় বাসায় আসার পরে তার মাকে বলতে লাগলো, পরশুদিন আমাদের ভার্সিটি থেকে আমাদেরকে বান্দরবন নিয়ে যাবে। ওখানে আমরা 3 দিন থাকবো। যাওয়া আসা 2 দিন, আরও 3 দিন থাকবো, বুঝতে পারছো? মানে এতদিন ধরে যেটার অপেক্ষা ছিলাম আর কি। তোমরা তো আমাকে কোথাও ঘুরতে দিতে চাও না, তার জন্য আমি নিজে টাকা জমিয়ে দিয়ে এসেছি। আজকে এখন আর নাও করতে পারবে না। আমরা যাই কিছু করি না কেন তোর ভালোর জন্য করি, তোর খারাপের জন্য আমরা কোনো কিছু করি না। সবসময় আমাদেরকে ভুল বুঝিস তুই। এই কথা বলার পরে নিলয় ভেতরে চলে আসলো। নিলয় ভেতরে আসার পরে নিলয় ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। আর এইভাবেই সময়টা পার হয়ে গেল।
দুদিন থাকার সন্ধ্যার সময় রেডি হয়ে রিক্সা নিয়ে চলে আসলো ভার্সিটির সামনে। ভার্সিটির সামনে চলে আসার পরে দেখতে পারলো রাফি আগে থেকেই চলে এসেছে। মোটামুটি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে রাফি। আর তখন রাফি রাগী কণ্ঠে নিলয়কে বলতে শুরু করলো, শালা, আমি তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি, আর তোর এতক্ষণ আসার সময় হলো। আর একটু হলেই তো বাস ছেড়ে দিত। স্যার বলেছে যারা দেরি করবে তাদের জন্য বাস অপেক্ষা করবে না। আরে কোনো সমস্যা নেই, তুই শুধু শুধু টেনশন করছিস। বাস তো আমার বাইরের সামনে দিয়ে যাবে, ভেবেছিলাম বাইরের সামনে থেকে উঠে পড়বো, কিন্তু পরে আবার ভাবলাম স্যার আবার রাগারাগি করবে, তার জন্য চলে আসলাম। তুই ভিতরে গিয়ে বস, আমার জন্য সিট নিয়ে। আমি পানির বোতল নিয়ে আসি, পরে আবার পানি পাওয়া যাবে না। নিলয় বাসে উঠে পড়ল। নিলয় বাসে উঠে পড়ার পরে দেখতে পারলো আখির পাশে কেউ বসেনি। আখি জানালার এক পাশে বসে রয়েছে, আর নিলয় গিয়ে তার পাশে বসে পড়ল। আর আখি অবাক হয়ে গেল। আর অবাক হয়ে তখন নিলয়কে জিজ্ঞাসা করতে শুরু করলো, নিলয়, কি ব্যাপার? তুমি এখানে বসে আছো কেন? তুমি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে বসো, আর তুমি ম্যাডামের সঙ্গে বসার সাহস কোথা থেকে পাও? কিন্তু ম্যাডাম, আপনার সঙ্গে বসা ছাড়া তো কোনো উপায় নেই, কারণ এখানে সব সিট ফিল আপ হয়ে গেছে, শুধুমাত্র আপনার সিট খালি রয়েছে। আর আমার বন্ধু রাফি, সে কোথায় যাবে এটাই তো চিন্তা করছি। দেখেন ম্যাডাম, কোনো সিট ফাঁকা নেই, তো এখানে আমি কি করব? আখি তখন চারিদিকে তাকিয়ে দেখতে পারলো আসলেই সব সিট ফিল আপ হয়ে গেছে। মূলত এটা হলো নিলয়ের বুদ্ধি, ম্যাডামকে দেখানোর জন্য আর ম্যাডামের সঙ্গে বসার জন্য নিলয় এই বুদ্ধি করেছে। তারপর আখি আর কোনো কিছু বলল না। আখি মাথা ঘুরিয়ে জানালার দিকে দেখতে শুরু করলো, আর কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল। আর এদিকে রাফি অবাক হয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে, ইশারায় নিলয়ের দিকে প্রশ্ন করছে, আর নিলয় চুপ করতে বলছে। আর ওদের মধ্যে এইভাবেই কথাবার্তা হচ্ছিল, আর এটা আখি খুব ভালো করে বুঝতে পারছিল। আর আখি তখন নিলয়কে বলতে লাগলো, তোমার যদি প্রবলেম হয় তাহলে তুমি এক্ষুনি গিয়ে সিয়ামের সঙ্গে বসো, এখানে বসার কোনো প্রয়োজন নেই। আমার সঙ্গে বসে এভাবে ইশারায় কথা বলতে হবে না। আর তোমরা এমন কি কথা বলছো? নিশ্চয়ই আমাকে নিয়ে কথা বলছো নাকি? আরে ম্যাডাম, আপনি এসব কি বলেন? আমরা আপনাকে নিয়ে কেন কথা বলবো? আমরা তো এমনিতেই কথা বলছিলাম, এই আর কি। আমি ভাবছিলাম আপনি ঘুমিয়ে গেছেন, জোরে কথা বললে আপনার ডিস্টার্ব হবে, তার জন্য আর কি এভাবে কথা বলছিলাম। থাক, আমার কথা তো ভাবতে হবে না তোমাদের। তোমাদের চিন্তাটা তোমরা করো, আমার কথা না ভাবলেও চলবে। আমারটা আমি খুব ভালো করে বুঝতে পারি। আখি তখন আবারও ওপাশ ফিরে তাকিয়ে রইল, আর নিলয় আখির দিকে তাকিয়েছিল, কিন্তু আখি সেটা ভালো করে লক্ষ্য করেনি। হঠাৎ করে আখি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো, আর আখি ঘুমন্ত অবস্থায় নিলয়ের কাঁধে মাথা রাখলো। বিষয়টা এতটা ভালো লাগছিল নিলয়ের কাছে, মনে হচ্ছিল এই পথ যদি এভাবে শেষ না হতো, এভাবেই চোখে থাকতো আখির ঘুমন্ত মুখটা, নিলয়ের দেখতে অনেক বেশি ভালো লাগছে। নিলয় যখন মনে মনে বলতে লাগলো, সত্যি বলতে আমি তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি যেটা তোমাকে বলে বোঝানো সম্ভব না। আমি জানি না তুমি আমাকে কখনো তোমার করে নিবে কিনা, তবে তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি আঁকি। তোমার ঘুমন্ত মুখটা দেখতে অসম্ভব ভালো লাগছে আমার। ইস, যদি এই পথ যদি না শেষ হতো। রাফি খুব ভালো করে বিষয়টা লক্ষ্য করেছে, আর রাফি দেখে মুচকি মুচকি হাসছে। আর কিছুক্ষণের মধ্যেই রাফিও ঘুমিয়ে পড়লো। আর এদিকে নিলয় যে কখন ঘুমিয়ে পড়লো বুঝতেই পারলো না। আর নিলয় যখন ঘুম ভাঙলো তখন দেখলো নিলয় আখির কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে, আর আখি জেগে উঠেছে, কোনো কিছুই বলছে না। আর নিলয় তখন আখির কাঁধ থেকে মাথা উঠিয়ে নিল, কিন্তু আখির কোনো কিছুই বলল না। আখি যখনই জানালা খুলতে যাবে তখনই তার হাত কেটে যায়, আর আখি কিছুটা চিৎকার দিয়ে ওঠে, আর তখন হাতের আঙুল থেকে রক্ত বের হতে শুরু করলো। নিলয় এটা দেখে আঙুল তার মুখে নিয়ে নিল, আর আখির দিকে রেগে চোখ নিয়ে তাকালো। আর আখি তখন মাথা নিচু করেছিল। আর সে সময় নিলয় বলতে লাগলো, কেন এটা করতে গেলেন? আমি তো এখানে ছিলাম, আমাকে বললে কি হতো? আমি জানালা খুলে দিতাম, কোনো অসুবিধা হতো না। আখি নিলয়ের কথা বলা দেখে আখি কোনো কথাই বলল না, আখি মাথা নিচু করেছিল। আর এইভাবে সময়টা পার হয়ে গেল। সকালবেলা বাস চলে আসলো বান্দরবন তাদের রিসর্টের সামনে। আর রিসর্টের সামনে নেমে পড়ে সবাই। নিলয় তার ব্যাগ নিয়ে নেমে পড়ল। আখি তার ব্যাগ নিয়ে যেতে পারছে না হাতের কারণে, আর নিলয় আখির ব্যাগ নিল। আর এটা কারো চোখে পড়লো না, কারণ সবাই সবার মতো করে যাচ্ছে। নিলয় আখির রুমের সামনে আখির ব্যাগটা রেখে চলে যেতে শুরু করলো। আর তখন আখি তাকে পেছন থেকে ডাকতে শুরু করলো। আর কখন নিলয় আখিকে বলতে শুরু করলো, আপাতত এখন কোনো কথা বলার সুযোগ নেই। আপনি এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চুপচাপ ঘুমিয়ে পড়ুন, বিকালবেলা কথা হবে ইনশাল্লাহ।
এই কথা বলার পরে নিলয় রুমে চলে আসলো। নিলয় এবং রাফি রুমে আসার পরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। খাবার খাওয়ার পরে দুজনেই গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতে পারলো না। আর বিকালবেলা নিলয় ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পরে আখির রুমের সামনে এসে দেখতে পারলো আখির রুম বাইরে থেকে লক করা। তার মানে আখি এখন বাইরে আছে। নিলয় বাইরে এসে দেখতে পারলো বাইরে একটা দোলনার মধ্যে বসে আছে একা একাই। আখি আর নিলয় আখির সামনে যায়, আর আখির সামনে যাওয়ার পরে তখন আখিকে বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, এখন মন খারাপ করে আছেন কেন? চলুন আমার সঙ্গে আপনাকে নিয়ে ঘুরে আসি। দেখছেন পাহাড়ি এলাকা, আপনার আশা করি অনেক ভালো লাগবে এই জায়গায়। আমার শরীরটা ভালো লাগছে না, আমার যেতে ইচ্ছে করছে না কেন জানি, মনটা অস্থির লাগছে, কিছুই ভালো লাগছে না। তুমি যাও রাফিকে নিয়ে। ম্যাডাম, রাফি আমাকে রেখে চলে গেছে ঘুরতে, আমি আর আপনি রিসোর্টের মধ্যে থেকে গেছি। চলুন না প্লিজ, দেখবেন আপনার অনেক বেশি ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। নিলয় আখিকে জোর করে কিছুটা নিয়ে গেল, আর পাশাপাশি দুজনে মিলে পাহাড়ি রাস্তায় হাঁটছেন। একটু হাঁটার পরেই হাঁপিয়ে গেল, আর আখি তখন নিলয়কে বলতে লাগলো সে আর যেতে পারবে না। নিলয় আবারও টানতে টানতে ওপরে নিয়ে আসলো। দেখে বোঝা যাচ্ছে না তারা ম্যাডাম আর ছাত্র, মনে হচ্ছে তারা দুজন অনেক কাছের। এবং নিলয় দুজনেই পাহাড়ের উপরে ওঠার পরে নিচে তাকিয়ে বলতে লাগলো, আমি কখনো ভেবেই দেখিনি যে এতটা ভালো লাগবে এখানে। সত্যি বলতে আমার অনেক ভালো লাগছে, বিশ্বাস করতে পারছি না যে আমি মাটি থেকে এতটা উপরে রয়েছি। এভাবে দুজনে মিলে অনেক গল্প করতে শুরু করলো, আর গল্প করতে করতে বেশ অনেকটা সময় পার করে দিল। আর তখন তৃষা হঠাৎ করে নিলয়কে একটা কথা বলল, যেটা শুনেই নিলয় চুপ হয়ে যায়। আখি বলতে লাগলো, নিলয়, আমি তোমার সঙ্গে সরাসরি একটা কথা বলতে চাই। দেখো, সত্যি বলতে তোমার আমার মেলামেশাটা অনেকের চোখে পড়েছে। বিষয়টা হয়তো কেউ পজিটিভলি নেয়নি। আমি চাই না যে এইভাবে মানুষের চোখে খারাপ হতে। দেখো, আমি তোমার ম্যাডাম আর তুমি আমার ছাত্র, আমাদের সম্পর্কটা এখানে থাকাটাই অনেকটা ভালো। আর তার চেয়ে বড় কথা, আমি তোমার থেকে অনেক সিনিয়র। তুমি আমার না হলেও 3 বছরের জুনিয়র হবে। সিনিয়র জুনিয়রের সম্পর্কটা কখনোই এই সমাজ ভালোভাবে মেনে নেয় না। তারপর আবার আমি তোমার ভার্সিটির ম্যাডাম, এটা সমাজে তোমাকে অন্যরকম হয়ে থাকবে। তার চেয়ে ভালো তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। এখনও সময় আছে আমাদের হাতে। ম্যাডাম, আপনি এসব পাগলের মতো কি কথা বলছেন? আমি তো বুঝতে পারছি না। এখন ম্যাম, কে কি ভাবলো না ভাবলো এটা নিয়ে দেখার আমাদের কোনো কিছু নেই। আজকে আপনি অসুস্থ হলে সমাজের মানুষ আপনাকে সেবা করবে না, সেবা করবে কিন্তু আপনার কাছের মানুষ। হ্যাঁ, এটা ঠিক যে সমাজে এই কথাগুলো বলবে, কিন্তু দেখো, আমরা যে সমাজে বাস করি এই সমাজে কিছু রীতিনীতি আছে। এগুলো হয়তো কুসংস্কার, কিন্তু তবুও আমাদের মেনে চলতে হয় মান সম্মানের ভয়ে। আমি চাই না যে আমাদের সম্পর্কটাও আর একটু গভীর হোক। তার চেয়ে ভালো দুজন দুদিকে চলে যাই, এইটাই আমাদের জন্য ভালো হবে। আর তুমি কেন আমাকে নিয়ে পড়ে আছো? আরে, আমার থেকে অনেক ভালো, অনেক সুন্দরী মেয়ে তুমি তোমার লাইফে ডিজার্ভ করো। আমি সেটা ভালো করে জানি যে আমি আমার লাইফে এর চেয়ে ভালো মেয়ে পাবো, কিন্তু বিশ্বাস করেন আমার অন্য কোনো মেয়েকে প্রয়োজন নেই। আমি যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম সেদিন আপনার মায়াবী চেহারার প্রেমে পড়ে গিয়েছি। সত্যি বলতে আপনার সরলতা, আপনার সব কিছু দেখে আমি আপনার উপর ফিদা। সত্যি বলতে আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। প্লিজ আমাকে এভাবে ফিরিয়ে দিবেন না, আমি সব কিছু মেনে নিতে রাজি আছি। দেখো নিলয়, তুমি আমার ব্যাপারে সব কিছু জানো না। তুমি শুধু জানো যে আমি আমার মাকে নিয়ে থাকি ফ্ল্যাটে, এইটুকু পর্যন্ত জানো। এর চেয়ে বেশি কিছু তুমি আমার সম্পর্কে জানো না। দেখো, আমার জীবনে একটা কালো অতীত আছে, যে অতীতটা আমাকে প্রতিনিয়ত কষ্ট দেয়, আমাকে ভালো থাকতে দেয় না। তুমিও আমাকে নিয়ে ভালো থাকতে পারবে না। তুমি সমাজে সবার কাছে কথা শুনবে, আর তার উপর আবার আমি এই অবস্থা জানলে তুমি কখনোই আমাকে বিয়ে করতে চাইবে না। কারণ আমাকে অনেকেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, আমি যখনই সত্যিটা বলে দিয়েছি তখনই ওরা বিয়ে করা তো দূরের কথা, ওরা উল্টো আরও দৌড়ে পালিয়েছে। দেখুন, আপনার জীবনে এমন কিছু ঘটনা সেটা আমি জানি না, সেটা না হয় ঠিক আছে, কিন্তু আমার সেগুলো জানার কোনো প্রয়োজন নেই। আমি এখন আপনাকে যেমন দেখছি ঠিক তেমন সারা জীবন থাকলেই হবে, আমার এত কিছু জানার কোনো প্রয়োজন নেই। এটা তোমার আবেগ, আমি তোমাকে অনেক দিন ধরে বলবো বলে ভেবেছিলাম, কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি। আর এখন সুযোগ হলো, তাই এখন তোমাকে সরাসরি বলে দিলাম। যা কিছু হয়ে যাক না কেন, আমি আপনাকে কখনো ভুলে থাকতে পারবো না। আমি আপনাকে ভীষণ বেশি ভালোবাসি। প্রতিটা রাতে আপনাকে নিয়ে একটু একটু করে স্বপ্ন বুনেছি, এগুলি এত তাড়াতাড়ি শেষ হতে দিতে পারি না, সারা জীবনের জন্য রেখে দিতে চাই। নিলয়, আমি জানি যে এটা তোমার ভালোবাসা নয়,
এটা শুধুমাত্র একটা মোহ। আর মোহটা যখন কেটে যাবে তখন তুমি তোমার বাস্তবতাটা বুঝতে পারবে। যখন দেখবে তুমি আমাকে তোমার জীবনসঙ্গী করে অনেক ভুল করেছো, তখন তুমি আমাকে ছেড়ে দিবে। এটাই হয় নিলয়। ঠিক আছে, বলুন আপনার কি এমন কাহিনী যেটার জন্য আপনি আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি কি কারণে আমাকে মেনে নিতে পারছেন না সেটা আমাকে বলুন। এখন বলতে পারবো না, এখন অনেক সময় হয়ে গেছে। সবাই হয়তো রিসোর্টের মধ্যে ফিরতে শুরু করেছে। চলো, রাতে বলবো খাওয়া শেষে। এই কথা বলার পরে দুজনেই মিলে চলে আসলো রিসর্টের মধ্যে। আর রাতের খাওয়া দাওয়া শেষ করে নিলয় হচ্ছিল কখন আঁখি তাকে বের হতে বলবে আর কখন আঁখির মুখ থেকে কথাগুলো শুনবেন। নিলয় কেন জানি ধৈর্য ধরতে পারছিল না। আর এভাবে বেশ কিছুটা সময় পার হয়ে গেল। আর আঁখি নিলয়কে মেসেজ করলো বের হওয়ার জন্য। আর নিলয় বের হয়ে দোলনার কাছে আসলো। আর দোলনার কাছে আসার পরে দেখতে পারলো দোলনায় আঁখি বসে আছে, খুবই বিষণ্ণ দেখাচ্ছে তাকে। আর তখন আঁখি তাকে বসতে বলল। আঁখির পাশে নিলয় বসে পড়ল। আর তখন আঁখি বলতে শুরু করলো, নিলয়, আসলে আমার খুব বড়লোক ঘরে আমার মা বাবা বিয়ে দিয়েছিল। আর বিয়ের পর তিনি হঠাৎ করে আমার বাবা হার্ট স্ট্রোক করে মারা যায়। আর যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল সেই মানুষটা ছিল জঘন্য টাইপের। বিয়ের দিন রাতে মানে প্রথম রাতেই আমি বুঝতে পেরেছিলাম যে মানুষটা অন্যরকম, নেশা করে এসেছিল। তারপর আবার আমাকে নাকি যৌন চাহিদা মেটানোর জন্য বিয়ে করেছেন। আর বিয়ের পর দিন বাসায় অনেকগুলো মেয়ে নিয়ে আসে ফুর্তি করার জন্য আমার চোখের সামনে। আমি কোনো কিছু বলতে গেলে আমার উপর অত্যাচার শুরু করে দেয়। আর এসব কিছু সহ্য করতে না পেরে আমি নিজেই তাকে ডিভোর্স দেই। কিন্তু ডিভোর্স দেওয়ার পরও আমার কিছু ছাড়েনি সে। বিয়ের 7 দিনের মাথায় আমি তাকে ডিভোর্স দিই। আর ডিভোর্স পাওয়ার পরে আমার উপর অনেকবার অ্যাটাক করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমি সেই শহর ছেড়ে এখানে চলে আসি। আর এখানে ভালো থাকতে গিয়ে পড়ে যাই আর্থিক সংকটে। তার জন্য ভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করলাম। বিশ্বাস করবে কিনা জানি না, এটার জন্য অনেকেই অনেক কথা বলেছে আমাকে। আমি নাকি ইচ্ছে করি সেখান থেকে চলে এসেছি টাকা পয়সা নিয়ে। এমনকি আমার ব্যাপারে সে মামলাও করেছিল। আর মামলার ভিতরে রেখেছিল আমি নাকি তার অনেক টাকা পয়সা নিয়ে চলে এসেছি। আর এখন পর্যন্ত সেই মামলার আসামি হয়ে আছি। প্রতি মাসে থানায় গিয়ে হাজিরা দিতে হচ্ছে। ঘরে আমার মা অসুস্থ, সেই জায়গায় টেনশন। আর আমার পুরো জীবনটা তছনছ করে দিয়েছে মানুষটা। দেখো, এইসবের মধ্যে আমি তোমাকে কি করে সব কিছু মেনে নেব? কি করে বিয়ে করব? তুমি কি পারবে সব কিছু মেনে নিয়ে আমাকে সুন্দর একটা জীবন দান করতে? সত্যি বলতে আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমার সরলতা, তোমার দুষ্টামি করা, তোমার ভালোবাসা প্রকাশ করা, সব কিছু মিলিয়ে আমি তোমাকে ভালোবাসি। এই কথাগুলো শোনার পর নিলয় আর ঠিক থাকতে পারল না। নিলয় সে আঁখির হাত শক্ত করে ধরে ফেলল। আর আঁখির হাত শক্ত করে ধরার পরে আঁখি তখন কোনো কিছু না বলে কান্না করতে করতে নিলয়ের বুকে মাথা রাখলো। আর নিলয়কে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। আর এভাবে কতক্ষণ সময় পার হয়ে গেল বুঝতে পারলো না। আর অনেকক্ষণ পরে নিলয় ছেড়ে দেওয়ার পরে তখন নিলয় আঁখিকে বলতে লাগলো, আঁকি, আমি জানি না আমি তোমার জন্য কি করতে পারবো, তবে আমি তোমাকে একটা কথা বলতে পারি। সেটা হলো, আমি তোমাকে সারা জীবন আমার বুকের মাঝে রাখবো, কখনই তোমাকে দূরে সরে যেতে দিব না। সত্যি বলতে আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। সব কিছু মানে সব কিছু। ওই মানুষটাকে আমি দেখে নিব, তুমি দেখে নিও। তুমি আমার উপর বিশ্বাস রাখো। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আশা করি তুমি পারবে। আমি আমার এই জাহান্নামের জীবন থেকে মুক্তি পেতে চাই নিলয়। তুমি আমাকে পারবে একটা সুন্দর জীবন দিতে পারবে, আমাকে বুকের মাঝে আগলে রাখতে। হ্যাঁ, সব কিছুই পারবো। তুমি শুধু আমার পাশে থেকো। ভুল করলে ভুলগুলো দৌড়িয়ে দিও। দেখবে আমি আর তুমি অনেক হ্যাপি থাকতে পারবো। এভাবে দুজনে মিলে কথা বলতে শুরু করলো। আর এইভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। নিলয় রুমে পাঠিয়ে দিল। আর রুমে পাঠিয়ে দেওয়ার পরে এসেও রুমে চলে আসলো। আর এসে ঘুমিয়ে পড়লো। আর এভাবেই পার হয়ে গেল 3 দিন। 3 দিন নিলয় আঁখিকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছে দুজন। নিলয় যতক্ষণ আঁখির পাশে থাকে ততক্ষণ আঁখির একটুও মন খারাপ লাগে না। সব সময় মনে হয় তার আর কোনো কিছুর প্রয়োজন নেই, তার নিলয় হলেই চলবে। এদিকে নিলয় তখন আঁখির সেই মানুষটার ব্যাপারে জানতে শুরু করলো। আর 3 দিন থাকার পরে বান্দরবন থেকে সোজা ঢাকায় আসা হলো। আর পরদিন থেকে আবারও ভার্সিটি শুরু হবে। নিলয় বাসায় আসার পরে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি ভার্সিটিতে চলে আসলো। আর ভার্সিটিতে আসার পরে তখন রাফি তাকে বলতে লাগলো, দোস্ত, তুই যে ছেলেটার ব্যাপারে খবর নিতে বলছিস, আমি ওই ছেলেটার ব্যাপারে খবর নিয়েছি। ওই ছেলেটা বড়লোক বাবার একমাত্র ছেলে। ওই ছেলেটা তাদের নিজের ব্যবসা আছে, আর এই কারণে খুবই বিলাসবহুল জীবনযাপন করে।
তবে তুই চাইলে আমি তোকে এনে দিতে পারি। অবশ্যই তার সঙ্গে আমার খুবই তাড়াতাড়ি দেখা করার প্রয়োজন। ওই মানুষটার কারণে আমার আঁখি দিনের পর দিন মানসিকভাবে কষ্ট পাচ্ছে। ওর কষ্ট আমি একদম সহ্য করতে পারছি না। ওর সামনে গেলে আমার মনে হয় আমি ওর জন্য কোনো কিছু করতে পারলাম না। এখন পর্যন্ত আবার নিজেকে অপরাধী মনে হয় যে মেয়েটা আমার উপর বিশ্বাস করে পুরো জীবনটা ছেড়ে দিয়েছে, আর আমি অথচ তার জন্য কোনো কিছু করতে পারলাম না। এটা আমার কাছে মনে হয় আমি ব্যর্থ। মানে আমি তোকে বোঝাতে পারবো না। দোস্ত, আমাকে কোনো কিছু বোঝাতে হবে না, আমি সব কিছু বুঝতে পারছি তোর মনের অবস্থাটাও। তবে আমি তোর সঙ্গে আছি, আর ভার্সিটি শেষ করে ছেলেটাকে তুই পেয়ে যাবে। ছেলেটাকে আমি অলরেডি তুলে নিয়েছি বন্ধু বান্ধব মিলে। তুই কষ্ট পাবি, আর এটা আমি কি করে সহ্য করবো বল? তুই আমার ছোটবেলার বন্ধু। নিলয় তখন রাফিকে শক্ত করে জড়িয়ে ধরল, কারণ নিলয় ভাবতেও পারেনি যে রাফি এত তাড়াতাড়ি ছেলেটাকে তুলে নিয়ে আসবে। আর দুজনে মিলে তখন গল্প করতে করতে ক্লাসে প্রবেশ করতে শুরু করলো। ক্লাসে প্রবেশ করার সামনে দেখতে পারলো আঁখি, আর আঁখি নিলয়কে এভাবে খুশি দেখে মনে মনে বলতে লাগলো, বুঝতে পারলাম না এত খুশি খুশি দেখাচ্ছে কেন নিলয়কে। নিশ্চয়ই কোনো মেয়ের সঙ্গে কথা বলেছে, আর মেয়ে কোনো কিছু বলেছে, তার জন্যই এরকম মুচকে হাসছে। দাঁড়াও বেটা, তুমি আগে বের হও, তারপর দেখাচ্ছি। তখন আঁখির দিকে একবার তাকিয়ে আবারও ক্লাসে প্রবেশ করলাম। আর ক্লাসে প্রবেশ করার পরে পিছনের বেঞ্চে বসে পড়লাম। পিছনের বেঞ্চে বসে সিয়ামের সঙ্গে গল্প করতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আঁকি ক্লাসে প্রবেশ করার পরে ক্লাসে মনোযোগ দিলাম। তো ক্লাসে মনোযোগ না দিয়ে আঁকিকে দেখায় ব্যস্ত রয়েছে আমি। আঁকি ক্লাস শেষ করে বের হলো, আর আমি এবং রাফি বের হলাম। আর তখন আঁকি আমাকে বলতে লাগলো, এভাবে আমার দিকে ক্লাসের মধ্যে তাকিয়ে থাকার মানেটা কি? সবাই যদি আমাদেরকে নিয়ে সন্দেহ করে তখন কি করবে? দেখো, ক্লাসের মধ্যে এভাবে আমার দিকে একদম তাকিয়ে থাকবে না, বুঝতে পেরেছো আমি কি বললাম? আমি আমার বউকে দেখবো, তাতে তোমার কি? তোমার যেটা মন চায় তুমি সেটা করো। আর ক্লাসের মধ্যে আমাকে এত প্রশ্ন করার মানেটা কি? তুমি বারবার আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করো, আমি উত্তর দিতে পারি না বলে তুমি আমাকে দাঁড় করিয়ে রাখো। আমার কি কষ্ট হয় না? আর তুমি কি মানো যে তোমার প্রিয় মানুষটা কষ্ট হচ্ছে আর তুমি অথচ মুখ বুঝে সহ্য করছো? আমি তোমাকে দাঁড় করিয়ে রাখি কারণ হলো তুমি বারবার আমার দিকে তাকাও, আর সেজন্যই তুমি যেন আমার দিকে না তাকাও এটা বোঝানোর জন্যই তোমাকে দাঁড় করিয়ে রাখি। কিন্তু তোমার তো এই অভ্যাস কখনোই পরিবর্তন হবে না। সে প্রথম দিন থেকে আমার দিকে তাকিয়ে থাকো তুমি, বুঝতে পারছো না কেন? ক্লাসের সবাই কি মনে করবে আমাকে? আরে আমি তো এটাই চাই যে ক্লাসের সবাই যেন জানে। ক্লাসের সবাই জানতে পারলে আমার জন্যই ভালো হবে, তোমার জন্য ভালো হবে। কারণ সবাই তোমাকে অন্যভাবে সম্মান করবে, কেউ তোমাকে প্রপোজ করার সাহস পর্যন্ত পাবে না। অনেকে তো তোমার দিকে তাকিয়ে দেখে, ওদেরকে কোনো কিছু বলো না কেন? আর এটা তো আমার সহ্য হয় না। তুমি কি মনে করো তোমার সঙ্গে আমি কথাই পারবো? কখনোই পারবো না। সোজা বাসায় যাবে, বাসায় যাওয়ার পরে আমাকে কল দিবে, অন্য কোথাও যেন না যাওয়া হয়। আমি অফিস রুম থেকে ব্যাগ নিয়ে সোজা বাসায় যাব। এই বলে আঁখি চলে গেল। আর আঁখি চলে যাওয়ার পরে নিলয় এবং রাফি দুজনেই বাইকে করে সোজা চলে আসলো একটা পুরনো বাড়িতে। এই করোনা বাড়িতে নেহালকে বেঁধে রাখা হয়েছে। নিলয় তখন যাওয়ার পরে নেহালের মুখে পানি ছিটিয়ে দেয়, আর নেহাল জেগে ওঠে। আর জেগে ওঠার পরে তখন নিলয়কে বলতে লাগলো, কি ব্যাপার রে, তোরা আর আমাকে এভাবে ধরে এনেছিস কেন? যদি আমার কাছ থেকে টাকা নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে আমাকে এমনিতেই বলতি, আমি এমনিতেই দিয়ে দিতাম। আমাকে কিডন্যাপ করে নিয়ে আসার মানেটা কি? এই শালা, তোর এত টাকা পয়সা দেখে তোর কাছে আমি মনে করেছিস টাকার জন্য তোকে কিডন্যাপ করা হয়েছে? আমি তোকে টাকার জন্য কিডন্যাপ করে এখান পর্যন্ত নিয়ে এসেছি। হ্যাঁ, আমার বাপের যেটা আছে না সেটা আলহামদুলিল্লাহ আমার এটা দিয়ে চলে যাবে, আমি যদি জীবনে কোনো কিছু নাও করি। তাহলে কেন আমাকে এখানে নিয়ে আসা হয়েছে? আমি সেটার উত্তর চাই। আর আমাকে এত মারা হয়েছে কেন? আমি কি তোমাদের সঙ্গে কি অন্যায় করেছি? তোমাদের সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, আর তোমরা তো দেখে মনে হচ্ছে কোনো ভার্সিটিতে পড়াশোনা করো। এই তো আমাদের ব্যাপারে একটু হলেও ধারণা আছে তোর। হ্যাঁ, আমরা ভার্সিটিতে পড়ি, তবে তোর সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই। তবে আবার বলতে গেলে অনেক শত্রুতা আছে, কারণ তুই একটা মানুষের অনেক ক্ষতি করে ফেলেছিস। আমি যারই ক্ষতি করি না কেন, তোমাদের তো আর কোনো ক্ষতি করিনি। তাহলে আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু এর ফল তোমরা বুঝতে পারবে। আমাকে ধরে আনার ফল এতটা হাড়ে হাড়ে টের পাবে আমি কি করতে পারি। আমার সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমি যদি একটা ফোন দেই তাহলে তোমাদেরকে তোমার পরিবার সহ উঠিয়ে নিয়ে যাবে। এই শালা, তোর সাহস কত বড়? তুই আমাদের পরিবার নিয়ে কথা বলিস? আমাদের পরিবার নিয়ে চলে যাবি তুই? একটা ফোন দিলে দে, ফোন দিলে তোর কোন বাবা আসে ফোন দে, তোরা সবাইকে নিয়ে আসবি, আর আমরা দুজন যাব, দেখি কারা পারে। এই বলে রাফি একটা নেহালের বুকে বরাবর লাথি মারলো, আর নেহাল চিৎকার দিয়ে উঠলো। আর তখন নিলয় দিয়ে ঘুষি মারতে লাগলো নাকের মধ্যে, আর কিছুক্ষণের মধ্যেই নাক ফেটে রক্ত বের হতে শুরু করলো। আর তখন নিলয় বলতে লাগলো,
একটা মেয়েকে একাভাবে এভাবে মেরেছিলি, মনে নেই? বাসরাতে মেয়েটাকে তুই কিভাবে অত্যাচার করেছিলি? কেন আখের জীবনটা এরকম ছাড়কার করে দিয়েছিস? ও তোর কোনো ক্ষতি করেনি, এরকম একটি মেয়ের জীবন কেন এভাবে নষ্ট করে দিলি? তোর কি ক্ষতি করেছিল? আসলে আখি আমার কোনো ক্ষতি করেনি, কারণ তার বাবা ছিল আমার পার্টনার, আর আমি প্রস্তাব দিয়েছিলাম তিশাকে ভালোভাবে বিয়ে করবো বলে, কিন্তু তার বাবা আমার বিষয় জেনে আমাকে বিয়ে দিতে রাজি হয়নি। তারপর অনেক ভয়ভীতি দেখি আমি আখিকে জোর করে বিয়ে করি, আর তারপর আমার ব্যাপারে সবকিছু পুলিশের কাছে বলে দিতে চেয়েছিল। তার জন্য আমি তার বাবাকে হত্যা করি, আর এরপর আমি তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য অত্যাচার শুরু করে দিই। শেষ পর্যন্ত ও আমার কাছ থেকে পালিয়ে যায়। আমি এখনো তাকে খুঁজে বেড়াচ্ছি। তুই আখির কোনো ক্ষতি করতে পারবি না। যে পর্যন্ত আমি আছি, আমি আখির কোনো ক্ষতি হতে দিব না। আর যদি তুই ক্ষতি করার চেষ্টা করিস কখনো, তাহলে মেরে ফেলবো তোকে। মেরে ফেললে পুলিশ আমার কোনো কিছু করতে পারবে না, শুধু জানতেই পারবে না। আর তুই অপরাধী, তখন আবার খবর করে ছাড়বো। আইন নিজের হাতে তুলে নেওয়ার শিক্ষা আমার পরিবার আমাকে দেয়নি। দোস্ত, আর কোনো কিছু করতে হবে না, যা ভিডিও করার ভিডিও হয়ে গেছে। এখন ভিডিওটা ম্যাডামের কাছে পাঠিয়ে দিচ্ছি, আর ঈশা ম্যাডামের কাছে পাঠিয়ে দেওয়ার পরে আমি ওসি সাহেবের কাছে পাঠাচ্ছি। নিলয় তখন ওসি সাহেবের নাম্বারে কল দিল। সাহেব কিছুক্ষণ পরে কলটা রিসিভ করলেন, আর কলটা রিসিভ করার পরে এদিকে নিলয় তখন ওসি সাহেবকে সালাম দিল। আর সালাম দেওয়ার পরে ওসি সাহেব তখন নিলয়কে বলতে শুরু করলো, কি ব্যাপার নিলয়, তুমি আমাকে হঠাৎ করে কল দিয়েছো? কোনো সমস্যা হয়েছে নাকি? আর একটু আগে তুমি এটা কার ভিডিও পাঠিয়েছো? তুমি বুঝতে পারছো এটা? ওসি সাহেব, আপনি যে মেয়েটাকে প্রতিনিয়ত প্রতি মাসে হাজিরা নিচ্ছেন, ওই মেয়েটার ব্যাপারে আপনি কতটুকু খোঁজ নিয়েছেন, তদন্ত কতটুকু করেছেন? আপনি ওই নেহালকে ভয় পেয়ে কোনো কিছুই করেননি, ওই মেয়েটার কোনো উপকার করেননি। মেয়েটা আপনার কাছে অনেক সাহায্য চেয়েছিল, কিন্তু কোনো কিছুই করেননি। আমি বিষয়টা কমিশনার স্যারকে জানিয়েছি। আসলে নিলয়, জীবনের মায়া কার না আছে বলো? ওর ক্ষমতা বেশি, তার জন্য ও অপরাধী। এই জন্য ওকে কখনো ধরতে পারেনি, এমন কোনো প্রমাণও পাইনি আমি। কারণ ও অনেক বড় বড় লোকের সঙ্গে চলাফেরা করত তখন, আর এখনো করে। আমি যদি তাকে প্রমাণ ছাড়া গ্রেফতার করি, তাহলে আমার উপর কি হতে পারে সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। আমাকে নতুন করে বলে দেওয়ার কোনো কিছু নেই, তুমি নিজেও জানো, আর আমি এটাও জানি। সাথীরও কোনো দোষ নেই। আমি সবই বুঝতে পারছি, কিন্তু আপনি যে কোনো অ্যাকশন নেননি সেটাই আমি অবাক হয়ে গেলাম। আপনি এতদিন পর্যন্ত সবকিছু জেনেও আপনি কোনো প্রকার কোনো কিছু করেননি, এমনকি তদন্ত পর্যন্ত করেননি যে মামলাটা কি আসলেও মিথ্যা নাকি সত্য। আমি সবকিছুই বুঝতে পারছি, তোমাকে আর কোনো কিছু বলতে হবে না। যেহেতু নেহাল এখন সবকিছু নিজের মুখে স্বীকার করেছে, বাকি ব্যবস্থা আমি করছি। ওর ফাঁসির ব্যবস্থা করেই ছাড়ব। ও অনেক অনেক বড় অপরাধ করেছে, কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে, সেটার কোনো হিসাব নেই। এ কথা বলার পরে নিলয় তখন কলটা কেটে দিল। কল কেটে দেওয়ার পরপরই তখনই আখি কল করে। কল দেওয়ার পরে ওপাশ থেকে তখন নিলয়কে বলতে লাগলো, কেন শুধু শুধু এটা করতে গেলে? আমিও আগে সন্দেহ করেছিলাম যে আমার বাবার খুনি একমাত্র নেহাল, আর আমি ভয়ে কোনো কিছু করিনি। ও যদি তোমার কোনো ক্ষতি করে, কি দরকার ছিল এসব বের করার? তুমি শুধু শুধু দেখো, নেহালকে আমি পুলিশের হাতে তুলে দেব। এখন পুলিশের গাড়ি চলে আসছে, তুমি চিন্তা করো না, ওর দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আমিও ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি। তখনই পুলিশের গাড়ি চলে আসে। পুলিশের গাড়ি আসার পরে নেহালকে তুলে নিয়ে গেল, আর এদিকে নিলয় এবং রাফি দুজনেই তাদের বাসায় চলে গেল। নিলয়ের দিকে বাসায় আসার পরে আখির সঙ্গে কথা বলতে লাগলো। এদিকে তখন আখি বলতে লাগলো নিলয়কে, সত্যি বলতে আমি এটা অনেক খুশি হয়েছিলাম, যা তোমাকে বোঝানো সম্ভব না নিলয়। তুমি আমার বাবার খুনিকে পুলিশের হাতে তুলে দিয়েছো। আমি যে আজ কতটা খুশি হয়েছি, আমার বুকের উপর থেকে অনেক বড় একটা পাথর নেমে গেল। থাক, এখন আর এসব বিষয়ে কথা না বলাই ভালো। এসব বিষয়ে যত মনে হবে ততই আরও বেশি কষ্ট হবে। এসব বিষয়ে বাদ দাও, আর এখন আমাদের ব্যাপার নিয়ে চিন্তা করো। ঠিক আছে, আমি এখন রাখছি। আর বিকেলে 5টার দিকে তুমি পার্কে থাকবে, ওই জায়গায় আমি টিউশনি শেষ করে আসবো। কথা বলার পরে তখন নিলয় কল কেটে দেয়। নিলয় কল কেটে দেওয়ার পরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। আর বিকালবেলা নিলয় পার্কে চলে আসো, আর কিছুক্ষণের মধ্যেই তৃষা চলে আসলো আর আখির সঙ্গে পার্কের সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলায় তাকে বাসায় পৌঁছে গেল। আর এইভাবেই পার হয়ে গেল বেশ অনেকগুলো দিন। বেশ ভালোই চলছিল নিলয় এবং আখির খুনসুটি। আর কদিন পর পরই খবর চলে আসবে নেহালের ফাঁসির অর্ডার।
ফাঁসির অর্ডার চলে এসছে আর নেহালের যত কুকর্ম ছিল সকলেই সব কিছু খুঁজে বের করেছে। আর নেহাল নিজের মুখে সব কিছু স্বীকার করেছে। আর এই কারণেই আদালত তাকে ফাঁসির রায় দিয়েছে। আর এইটা শুনে অনেক খুশি তার বাবার খুনি তার জীবন যে এইভাবে নষ্ট করে দিয়েছে, সে তার কুকর্মের ফল ভোগ করতে পারবে এখন। আর এই কারণে আখি তখন নিলয়কে বলতে লাগলো, সত্যি বলতে নিলয়, তুমি যদি আমার লাইফে না থাকতে তাহলে কখনোই এটা সম্ভব হতো না। আমার কখনোই ক্ষমতা ছিল না যে নেহালের বিরুদ্ধে গিয়ে আমি এসব কিছু করব। শুধুমাত্র তোমার কারণে আমি এগুলো নিজের চোখে দেখতে পারছি। আমার বিশ্বাস ছিল যে তুমি এগুলো পারবে। শুধু বলতে আমি অনেক খুশি। আমার কথা হলো, তুমি আমার কাছে এসে মন খারাপ করে থাকবে আমার দেখতে একদম ভালো লাগে না, আর তার জন্যই এই অবস্থা করেছি। আর ও তোমার বাবার খুনি, কি করে পারতাম এগুলো সহ্য করতে? আর এমনিতেও নেহাল তেমন একটা ভালো মানুষ ছিল না, সে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। আমি নাগরিক হিসাবে এটা আমার কর্তব্য ছিল অপরাধীকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া। এভাবে দুজনে মিলে কথা বলতে শুরু করলো। আর এইভাবেই বেশ কিছুটা সময় পার হয়ে গেল। আর এদিকে নিলয় তার মাকে বলতে লাগলো আখের কথা। আর তখন তার মা তাকে বলতে লাগলো, ঠিক আছে, তুই যেহেতু এত কথা বলছিস, আর আমি তোর বাবাকে নিয়ে কালকে আখির মায়ের কাছে যাব আর তোদের বিয়ের ব্যাপারে কথা বলবো। দেখ, তুই আমাদের একমাত্র ছেলে, আর তোর পছন্দই আমার পছন্দ। মা, আমি ভালো করে জানতাম যে তুমি কখনো না করতে পারবে না এই বিষয়টায়। আমি তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল। তুমি আমার শ্রেষ্ঠ মা। হয়েছে হয়েছে, আর আমাকে পাম দিয়ে ফোলাতে হবে না। এবার যা, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আয়। আর কথা বলে খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করছে। তোদের দুজনের তো রাত জেগে কথা বলার অভ্যাস হয়ে গেছে। কাল রাত 3টার সময় দেখি তুই কথা বলছিস, তোর বাবাও টের পেয়েছে। নিলয় আর লজ্জায় কথা বলতে পারলো না। নিলয় এখান থেকে চলে আসলো। আর পরদিন সকালবেলা নিলয়ের আম্মু এবং নিলয়ের বাবা আখির বাসায় চলে আসলো। আর আখির মায়ের সঙ্গে কথা বলতে লাগলো, আপা, আসলে নিলয় এবং আখি দুজন দুজনকে ভালোবাসে, তাই আমরাও চাই সে ভালোবাসা পূর্ণতা পাক। ট্রান্স হলে শুধু শুধু দুজনকে আলাদা করলে কেউ ভালো থাকতে পারবে না। না ভালো থাকতে পারবে নিলয়, না ভালো থাকতে পারবে আখি। তার চেয়ে ভালো দুজনকে মিলিয়ে দেওয়াটাই আমাদের জন্য ভালো হবে। তাতে ওরা দুজন সুখে থাকতে পারলেই আমাদের কোনো আপত্তি নেই। আমরা তো এটাই চাই যে সন্তানটা সবসময় সুখে থাক। হ্যাঁ, আমিও কিছুটা শুনেছি আখির মুখে। আখি আমাকে বলেছিল, আর আমিও এটাই চাই যে আমার মেয়েটা এমন একটা বাড়িতে যাবে যে বাড়িতে গেলে নিজেদের নিয়ে নিজের মতো করে থাকতে পারবে। আর আমি মনে হয় সেই মানুষটাকে পেয়ে গেছি। আমার বিশ্বাস আপনি আমার মেয়েকে নিজের মেয়ের মতো করে দেখবেন। আর যেহেতু নিলয় এবং আখি দুজন দুজনকে ভালোবাসে, তাতে আমার আর কোনো আপত্তি নেই, কারণ আমার মেয়েটা অনেক কষ্ট করেছে জীবনে। দেখুন, একটা কথা বললেই নয়, সেটা হলো আমরা আপনাদের কাছে কোনো কিছুই চাই না। আমরা শুধু আপনাদের মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই, এটা বলে রাখলাম। না হলে আপনি আবার ভাবতে পারেন যে আমরা কোনো কিছু চাইবো। আমরা শুধু মেয়েটাকে নিয়ে যেতে চাই। আমাদের মেয়েটা হলে পুরো বাড়িটা আবারও নতুন করে জেগে উঠবে। ঠিক আছে, তাহলে বিয়ের ডেট ফাইনাল করে ফেলেন। সামনের সপ্তাহে ওদের বিয়ে, কারণ দেরি করাটা ভালো হবে না। ইদানিং নাকি রাত জেগে কথা বলার অভ্যাস হয়ে গেছে। আর আমার ছেলেটাও ভার্সিটিতে যাচ্ছে না। আর আখিমা আমাদের বাসায় আসলে ছেলেটারও একটু উন্নতি হবে, পড়াশোনায় মনোযোগ দেবে। হ্যাঁ, ঠিক আছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করতে পারেন। আর তখন আখি সবাইকে নাস্তা এনে দিল। আর নাস্তা এনে দেওয়ার পরে তখন ওরা না থাকে আখির সঙ্গে কিছু কথা বলে সেখান থেকে চলে গেল। আর এভাবেই পার হয়ে গেল 7 দিন। আজকে আখি এবং নিলয়ের বিয়েটা হয়ে গেল। নিলয় এখন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে, সাথে সাথে রাফি রয়েছে আর রনি রয়েছে। রনি তখন নিলয়কে বলতে লাগলো, দোস্ত, এতদিন আমি ঢাকার বাইরে ছিলাম বাবার ব্যবসার কাজে, তার জন্য তুই এভাবে আমাকে ধোকা দিয়ে ফেলতি। বলেছিলে আমরা 3 জনে মিলে বিয়ে করবো একই সঙ্গে একই দিন, আর তুই আমাদেরকে ফেলে একা একা বিয়ে করে নিলি। দেখ ভাই, এটা কিন্তু ঠিক করলি না। আমাদেরও তো একটু হক আছে, তাই না? আর আমি অনেক কষ্ট করে অনেক কিছু করার পরে আমি আখিকে আমার করে পেয়েছি, আর তোরা আমার সঙ্গে ফাজলামি করছিস। দেখ ভাই, আমি অনেক বেশি প্যারায় আছি। এখন আপাতত এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। তুই গিয়ে ঘুমা, অনেক রাত হয়েছে। আর আমাকে একটু শান্তিতে ঘুমাতে দে প্লিজ ভাই, ভিতরে যাইতে দে। এটা কোনো কথা হলো? তুই কোনো টাকা পয়সা ছাড়া ভিতর যেতে পারবি কখনো? এটি টাকা পয়সা ছাড়া ভিতর যেতে পারবে না। আর ভিতরে আমাদের ম্যাডাম বসে আছে তোর জন্য। দেখ ভাই, ম্যাডাম কিন্তু অনেক সুন্দরী। আর আজকে কিন্তু যাই করেছি খাট ভাঙবি না, কারণ যা করার পরে করি, কারণ এমনিতেই তোর খাট নড়ে ভরে। কি বলছিস তুই এসব? তোর কি একটু ভয় নেই?
তুই কাকে কি বলছিস? ও তোদের ম্যাডাম, তাই খুব সাবধানে কথা বলিস। একটু পরে যখন বের হয়ে কান টেনে দেবে তখন তোর ভালো লাগবে। হ্যাঁ, ভার্সিটিতে গেলে ম্যাডাম হিসেবে সম্মান করব, কিন্তু বাসায় আসলে আমি ভাবি বউও বলতে পারি, কোনো সমস্যা নেই। বন্ধুর বউ মানে আমাদের বউ, তাই না? রাফি, তুই একদম ঠিক কথা বলেছিস। বন্ধুর বউ মানে আমাদের বউ, তাই আমাদের আগে অধিকার, তারপরে তোর অধিকার। যদি তুই টাকা পয়সা দিয়ে মিটমাট করতে চাস তাহলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা না হয় টাকা নিয়ে চলে যাব। ভাই আমাকে ভিতরে যাইতে দে, আমার কাছে এখন কোনো টাকা নেই, সত্যি পকেট ফাঁকা। এমনিতেই আমার অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। বাবা আমাকে কোনো টাকা দেয়নি, বাবা শুধুমাত্র মার্কেট করে দিয়েছে, আর কোনো কিছুই করে দেয়নি। আমি খুব ভালো করে জানি যে তুই মিথ্যা কথা বলছিস, তোর পকেটে এখন অনেক টাকা আছে। আমি কি মনে করেছি জানি না, আমি সবকিছু দেখেছি। আঙ্কেল তোকে 50,000 টাকার বান্ডেল দিয়েছে, আর তার মধ্যে তুই 20,000 টাকা মাত্র খরচ করেছিস, আর বাকি টাকা তোর কাছে আছে। তুই যে কিপটা, তুই তোর নিজের বিয়েতেও মন খুলে মার্কেট বন্ধ করলি না। তো ওকে আমাদের ভালো করে জানা আছে। আচ্ছা যাই কিছু হয়েছে, এখন তোদের দাবি কত? আমি তোদেরকে 500 টাকা দিই, তোরা এখান থেকে চলে যা। আর আমার এছাড়া আর কোনো টাকা নেই। 500 টাকার মধ্যে যদি মিটমাট করতে পারি তাহলে বল। আমাকে কি পাগলা কুত্তা কামড়াইছে যে তোর জন্য আমি 500 টাকা মেনে নেব? না হলে তো আরও একটা শূন্য বাড়িয়ে 5,000 টাকা দিলে আমরা কিছুটা মানতে পারি। 5,000 টাকা দিলে আমরা চুপচাপ এখান থেকে চলে যাব, আমরা কোনো কিচ্ছু বলবো না। ঠিক আছে ভাই, এই নে 2,000। তবুও ভাই এখান থেকে যা, আর আমাকে শান্তিতে ভিতরে যাইতে দে ভাই। কতদিনের ভালোবাসা জমানো আছে বুকের মাঝে। তারপরে নিলয় 2,000 টাকা দেওয়ার পরে ভেতরে প্রবেশ করলো। আর ভেতরে প্রবেশ করার পরে দরজা লাগিয়ে দিল, আর দরজা লক করে তখন সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। তখনই দেখতে পারলো বিছানায় বই নিয়ে বসে আছে আঁখি। আর এটা দেখে নিলয়ের চোখ কপালে উঠে গেছে। আর নিলয় তখন বলতে লাগলো, কি ব্যাপার, তুমি বেনারসি শাড়ি পরে তুমি বিছানার মধ্যে বই নিয়ে বসে আছো? কার জন্য? আজকে তো আমাদের বাসর রাত। এটা বাসর রাত তো কি হয়েছে? শোনো, বাবা মা বলে দিয়েছে যেন তোমাকে আমি ঠিক মতো পড়াই। যদি তুমি ফেল করো তাহলে তো আমার মান সম্মান চলে যাবে। তোমার যে অবস্থা, তুমি তো মনে হয় টেনে টুনে পাশ করতে পারবে না। দেখো আজকে আমাদের বাসর রাত, আর আজ অন্ততপক্ষে আমাকে ছেড়ে দাও। কালকে থেকে সত্যি বলছি পড়তে বসবো। আর সামনে পরীক্ষা, তো এটা আমিও জানি। আমার পরীক্ষা, আমার টেনশন। তোমার তো টেনশন করতে কে বলেছে? ঠিক দেখো, আমি খুব ভালো রেজাল্ট করেছি। আমি ক্লাসের মধ্যে যতগুলো পরীক্ষা নিয়েছি ততগুলোর মধ্যে তুমি 0 পেয়েছো। তারপর আবার তুমি বলছো তুমি ভালো রেজাল্ট করবে। ভালো রেজাল্ট করার মানে কি বলছো তুমি? আমি চলে এসেছি, এখন আর কোনো তেরিং বেরিং চলবে না। নিলয় কোনো উপায় না পেয়ে বিছানায় বসে পড়ল। আর তখন তুই ছাড়া তাকে একটা চ্যাপ্টার বুঝিয়ে দিতে লাগলো। আর নিলয়ের মাথায় যেন কোনো কিছুই লুকোচ্ছে না। নিলয়ের মাথায় তো এখন অন্যকে চলছে। নিলয় শেষ পর্যন্ত থাকতে না পেরে আঁখিকে শক্ত করে জড়িয়ে ধরলো, আর আঁখির গলায় চুমু দিতে শুরু করলো। আর এইদিকে আঁখি নিজেকে কন্ট্রোল করছে, কারণ বেশি বুঝতে দিলে নিলয় পড়াশোনা করবে না। আর তখন আঁখি বলতে লাগলো, তুমি যদি এই যে আপনার পুরো পড়া মুখস্থ করে আমাকে দিতে পারো, তাহলে সত্যি বলছি তুমি যেটা চাও সেটাই হবে। তোমাকে বাবা বানানোর ব্যবস্থা করে দিব। এই কথা বলতে দেরি হলো, কিন্তু নিলয়ের মুখস্থ ঘুরতে দেরি হলো না। 5 মিনিটের মধ্যে চ্যাপ্টারটা মুখস্থ করে দিশার কাছে দিয়ে দাও। আর আঁখি পুরো অবাক হয়ে গেল। তার মানে নিলয় পড়াশোনা করতে চায় না, আর এটাই হলো সমস্যা। তারপর আঁখি দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আর আঁখি ওয়াশরুমে চলে যাওয়ার পরে বাইরে থেকে নিলয় তখন বলতে লাগলো, তুমি বলেছিলে এই চ্যাপ্টার মুখস্থ বলতে পারলে আমি যা চাই তুমি তাই দেবে, কিন্তু এখন তুমি তোমার কথা না রেখে ওয়াশরুমে কেন চলে গেলে? নিলয় বিছানায় শুয়ে আঁখির জন্য অপেক্ষা করছিল। আর কিছুক্ষণ পরে আঁখি কাল একটা শাড়ি পরে তার সামনে আসলো। আর নিলয় হাতে টান দিয়ে তার উপর ফেলে দেয়। আর ফেলে দেওয়ার পরে তখন কানের কাছে গিয়ে বলতে লাগলো, কজনের ভাগ্য হয় যেভাবে ম্যাডামকে বিয়ে করে ম্যাডামকে আদর করার? সত্যি বলতে আমার ভাগ্যটা সেরকম, কারণ আমি আমার ম্যাডামকে আদর করতে পারছি। আমার ম্যাডাম বউ বলে কথা। তোমার মতলব তো আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। আমি বলেছিলাম তুমি যা চাইবে তাই দিব, কিন্তু তুমি যে আমাকে চাইবে সেটা তো বুঝিনি। আমাকে চাওয়ার কোনো কথা ছিল না। আজকে তুমি আমাকে মানা করলেও আমাকে আটকাতে পারবে না। আমি আজকে তোমাকে আদর করব, মানে আদর করবে। আজকে কেউ কথা শুনবে না তোমার। কথা না শুনলে মার দিতে পারবো, কারণ আমি তোমার ম্যাডাম। আর ম্যাডাম ছাত্রকে মারতেই পারে, কোনো সমস্যা নেই। কি কথা বলার পরে নিলয় তখন আঁখির গলায় চুমু দিতে শুরু করলো। আর আঁখিও চোখ বন্ধ করে ফেললো, কারণ আঁখিও নিজেকে আর ধরে রাখতে পারছে না। আঁখিও সঁপে দিয়েছে নিলয়ের কাছে। নিলয় আঁখির ঠোঁট জোড়া দখল করে নিল, আর প্রায় 5 মিনিট পরে ছেড়ে দিল। আর
5 মিনিট পরে ছেড়ে দেওয়ার পরে তখন আখি নিলয়কে বলতে লাগলো, এইভাবে কেউ কিস করে নাকি? আর একটু হলে তো উপরে চলে যেতাম। মানে মাথা ঠিক থাকে না, তাই না? শোনো, আমার একটা ইচ্ছে আছে। ইচ্ছেটা হলো আমি খুব তাড়াতাড়ি তোমার সন্তানের মা হতে চাই, পুরো বাড়িটা আলোকিত করতে চাই। সেজন্য তো আপনাকে ম্যাডাম অনেক কষ্ট করতে হবে। আপনি কি কষ্ট করতে পারবেন? আর আমাকে অনেক বেশি বেশি আদর করতে হবে। তুমি যদি আমার পাশে থাকো সব কষ্ট সহ্য করতে পারবো আমি। আর তোমাকে আদর করতে হবে কেন? তুমি নিজে আদর করতে পারো না? এখন তো আপনি সিনিয়র আমার থেকে, তাই সিনিয়র আগে শুরু করবে। আর এমনি তো আমি পিচ্ছি বাচ্চা ছেলে, আমি কি এসব বুঝি কিছু? তাই নাকি স্যার? সেটা তো একটু আগে দেখতে পারলাম। আর একটু আগে আমি অনেক প্রমাণ পেয়ে ফেলেছি আপনি কি পারেন আর না পারেন। সবটা তো আর প্রমাণ পাওনি, বাকি প্রমাণ এখন দিব আমি তোমাকে। তুমি শুধু দেখতে থাকো আমি তোমার সঙ্গে কি করি। আখি তখন লজ্জা পেয়ে নিলয়ের বুকে মুখ লুকালো, আর নিলয় এবং আখি দুজনে মিলে হারিয়ে গেল এক অজানা রাজ্যে। আর এইভাবে না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমার থেকে ভুলেও স্ত্রীর অধিকার দাবি করতে আসবেন না। আমি আপনাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি, আর কাউকে ভালোবাসা সম্ভব না। আর আপনি তো আমার সিনিয়র। আরে রাখো তোমার ভালোবাসা। তোমার থেকে কে ভালোবাসা চাইছে? তুমিও আমার থেকে কখনো স্বামীর অধিকার খাটাতে আসবে না। তোমার কি মনে হয় তোমাকে বিয়ে করেছি তার মানে তোমাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব? কখনোই না। আমি তোমাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দেব। হ্যাঁ হ্যাঁ, এই কথাগুলো যেন মনে থাকে। আর শুনেন, আমার ফ্যামিলি আর আপনার ফ্যামিলি কিছু জানার আগে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করতে হবে। আর রহিম আর ওই চেয়ারম্যানকে আমি ছাড়ব না। আমাদের জোর করে বিয়ে দেওয়া, শাস্তি আমি ওদের দিব। আমার গার্লফ্রেন্ড না থাকলে ওই চেয়ারম্যানের মেয়েকে ছেঁকা দিতাম। আদিত্যর কথা শুনে আদিবার কেন জানি হাসি পেল। আদিবাকে হাসতে দেখে আদিত্য বলল, উফ, আসবে না তো। সত্যি আমি ওর মেয়ের 12টা বাজিয়ে দিতাম। যাই হোক, আপনি আপনার রাস্তায় যান আর আমি আমার রাস্তায় যাই। কিন্তু সমস্যা একটা, আমি এই জঙ্গল থেকে বের হব কিভাবে? আমি তো এখানে কোনো রাস্তাও চিনি না। আর রাতের বেলা কিভাবে যাব যদি ভূত এসে আমাকে ঘাড় মুটকিয়ে দেয়? আরে ধুর, তোমরা ঝগড়া থামাবে, একসাথেই চলো। আর আদিত্য, বেশি চিল্লাস না তো। আরে তোর আবুকে গাড় মটকাতে যাবে ভূত? তার তো কে কাজ নেই, দুইজনই আমার পিছন পিছন আছে। প্লিজ রাগ তুলো না। আমার এমনিতে অনেক ক্ষুধা লাগছে, সারাদিন কিচ্ছু খাইনি, তার উপরে এত কাহিনী হয়ে গেল। আমার বইয়ে গেছে আপনার রাগ তুলতে। আমার পিছন পিছন আসেন। আদিবা রাইসা আদিত্যর পেছন পেছন যেতে লাগলো। ওরা ওদের মতো চলতে থাক। আমি আপনাদের সব বুঝিয়ে বলি। আদিত্য ওর বন্ধুদের সাথে ভ্রমণ করতে এসেছিল, আর আদিবা ও ওর ফ্যামিলির সাথে ঘুরতে এসেছে। আদিবা সকাল একাই বের হয় ঘুরতে। আদিবার রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেল। আদিত্য আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন আদিবাকে এভাবে দেখে সাহায্য করে, দুজন টুকটাক কথা বলে। হঠাৎ করেই আদিত্যর বন্ধু এসেছে, গাড়ি থামিয়ে দিয়ে বলে, দোস্ত, একটা সুন্দর জায়গা আছে, তাড়াতাড়ি চল। আমি আর কাউকে বলি নাই, তুই আর আমি আগে গিয়ে ঘুরে আসবো, তারপর ওদের জানাবো। কিন্তু দোস্ত, এই মেয়েটা কে? আসসালামু আলাইকুম, আমি আদিবা। আর বলিস না, ওনার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই আমার বাইকে লিভ দিয়েছি। শোন, আগে ওনাকে ওনার জায়গায় পৌঁছে দিয়ে আসছি, তারপর ঘুরতে যাব। দোস্ত দেখ, আমার গার্লফ্রেন্ড ওখানে অপেক্ষা করছে। যদি আরো দেরি হয়ে যায় তাহলে তো জানো কি করবে। আপু প্লিজ প্লিজ আমাদের সাথে চলেন। আপনার কুটিয়ার আদিত্যর বাইক আমি হোস্টেলে রেখে আসার ব্যবস্থা করে দিচ্ছি। আপনি প্লিজ আমাদের সাথে চলেন। এখন যদি আপনাদের ওই রাখতে হয় তাহলে অনেক দেরি হয়ে যাবে। আদিবা কিছুক্ষণ ভেবে বলল, আপনাদের তো ভালো করে চিনি, ওনা। তখন পেছন থেকে আদিত্যর বান্ধবী রাইসা আছে। আদিবা রাইসাকে দেখে বলল, রাইসা, তুই এখানে কেমন আছোস? আলহামদুলিল্লাহ ভালো আপু, তুমি এখানে কি করো? আর বলিস না, দেখ না, কুটিটা হুট করে টায়ারে পাঞ্চার হয়ে গেছে। রাইসা, তুই চেনো সোনাকে? আমার ভাইয়ের বন্ধুর বোন। তাহলে রাইসা বল না ওনাকে আমাদের সাথে যেতে, না হলে আমি বিপদে পড়ে যাব। আপু তুমি চলো, আমরা ঘুরতে যাই। আঙ্কেল আন্টিকে আমি কল করি জানিয়ে দিব। ওকে,
আর আমিও তো ঘুরতে এসেছি। যাক, তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। তারপর রোহিত দুইজন লোককে কল দিয়ে বাইক দুইটা নিয়ে যেতে বলল, আর তারপর চারজন মিলে রোহিতের গাড়িতে করে যেতে লাগলো। রহিম ড্রাইভিং করছে, পাশে আদিত্য আর পেছনের সিটে আদিবা আর রাইসা বসে গল্প করছে। প্রায় 2 ঘন্টা জার্নি করে একটা গ্রামে পৌঁছে গেল। সেইখান থেকে রহিমের গার্লফ্রেন্ডকে কল দিয়ে নিয়ে এসেছে। রহিম ওর পরিচিত একজনের বাড়িতে গাড়িটা রেখে দিয়ে 5 জন হেঁটে যেতে লাগলো চাপা রাস্তা। গাড়ি নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। অনেকক্ষণ হাঁটবার পর আদিত্য বলল, কিরে আর কত দূর? 2 ঘন্টা ধরে জার্নি করিয়ে নিয়ে আসলে এখনো সেই জায়গায় যেতে কত দূর বলতো? এখান থেকে আর 10 মিনিট হাঁটতে হবে। আবার সবাই হাঁটতে লাগলো। 10 মিনিট হাঁটার পর সবাই অবাক। আসলে জায়গাটা অনেক সুন্দর, নদীর পাড়ে কাশফুলে ঘেরা জায়গাটায় আদিবার রাইসা তো ছবি তোলা শুরু করে দিয়েছে। আদিত্য, আমার কয়েকটা সুন্দর সুন্দর পিক তুলে দে আর কিছু ভিডিও করে দে। হ্যাঁ, আমাকে তো তোরা এই জন্য নিয়ে আসছস। ভালোই ভালোই তুলে দে, না হলে খবর আছে কিন্তু। ওকে ওকে, দিচ্ছি। আদিত্য সুন্দর ভিডিও আর পিক তুলে দিল। আদিবার দিকে তাকিয়ে বুঝলো ওই পিক আর ভিডিও বানাতে চায়। আপনার ফোনটা দেন, আমি পিক তুলে দিচ্ছি। আদিবা মুগ্ধ করা একটা হাসি দিয়ে ফোনটা এগিয়ে দিল। রাইমাকে ফোন দিলে রাইমা ফোনে কথা বলতে বলতে বোনের ওই পাশে চলে গেল, আর আদিত্য ওকে ছবি তুলে দিল। হঠাৎ করে পেছন থেকে কয়েকজন লোক এসে বলল, এই সবাই ধর, এই দুইটা ও নোংরামি শুরু করেছে, তাড়াতাড়ি এই দুইটাকে ধরে চেয়ারম্যানের কাছে নিয়ে চল। আদিত্য কিছু বলার আগে আদিত্যকে আর আদিবাকে ধরে নিয়ে যেতে লাগলো। এই, আমাদের ধরে কেন নিয়ে যাচ্ছেন? আমরা কি অপরাধ করেছি? আমাদের ছেড়ে দিন বলছি। আই, ছাড়ুন, আমার লাগছে কিন্তু। আরে ভাই, ওনাকে আসতে ধরেন। মহিলা মানুষকে আপনি কিভাবে ধরেন? উনি একা যাবে, আপনি ওনাকে ছাড়েন। চুপ, বিয়ের আগে নোংরামি করার সময় মনে থাকে না? আর আমরা ধরছি তাতে সমস্যা হয়ে গেছে, তাই না? কিসের নোংরামি করছে? হ্যাঁ, একটা লোক আদিত্যকে ঠাস করে থাপ্পড় মারল। আদিত্য রেগে মারতে যাবে, তখন আর দুইটা আদিত্যকে চেপে ধরল। আদিত্য আর আদিবাকে একটা মাঠের পাশে নিয়ে গেল। আদিত্য আর আদিবা ওইদিকে তাকিয়ে অবাক হয়ে গেল। আদিত্য আর আদিবার সাথে আরও 5টা ছেলে 5টা মেয়েকে ধরে নিয়ে এসেছে। আদিত্য আর আদিবাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। দুইজন উঠে চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলল, আমাদের এভাবে ধরে নিয়ে আসার মানে কি? চুপ, একদম বড় গলায় কথা বলবি না। বিয়ের আগেই একটা মেয়েকে নিয়ে এসেছে, এখানে নোংরামি করবি তোরা, আর তোদেরকে ধরে আনবো না। এই, এখানে আরও কেউ আছে? না চেয়ারম্যান সাহেব, এই দুইটাকে পেয়েছি। এখন দুইটাকেও বিয়ে পড়িয়ে দেন, আর প্রথম ভালো করে মারতে দেন, যাতে ভবিষ্যতে কোনো ছেলে মেয়ে এভাবে নোংরামি করতে না আসে। কি বিয়ে মানে? কিসের বিয়ে? আর দেখেন, আপনারা আমাদের ভুল বুঝছেন। আমরা জাস্ট ঘুরতে এসেছি, আমাদের ছেড়ে দেন। আর রহিম, তুই ওইখানে কি করস? দোস্ত, লাভ নেই রে, আমাদের বিয়ে পড়িয়ে দিয়েছে, এখন তোদেরও বিয়ে দিয়ে দেবে। কিছু বলে মেরে তক্কা করে দিচ্ছে। বলি হলো নাকি আমি এই বিয়ে করব না? আমাকে যেতে দেন। ওদের বিয়ে দিয়েছেন ভালো হয়েছে, ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, আর আমরা একে অপরকে ভালো করে চিনি না। সব মিথ্যা কথা। ভালো করে না চিনলে তুই ওর সাথে ভিডিও শুট করছিলি কেন? আসলে তুই সোজাভাবে মানবি না। ওয়েট, তোকে আগে কিছু দেই। আদিত্যকে যেই মারতে যাবে, সাথে সাথে রহিম বলল, আদিত্য, রাজি হয়ে যা, মার না খেতে চাইলে। ওইদিকে তাকা, দেখ ওই দুইটার কি অবস্থা করেছে। প্লিজ দোস্ত, রাজি হয়ে যা। ও রাজি হলো, আমি কখনো রাজি হব না। দেখেন চেয়ারম্যান সাহেব, আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। আমার সাথে ওনার পরিচয় হয়েছে আজকে। প্লিজ আমাকে যেতে দিন, আমার আব্বু আম্মু অনেক চিন্তা করছে। এই, তোরা বসে আছিস কেন? এদেরকে আদর কর। আদিত্যকে মারতে লাগলো। আদিত্য মারতে গেলে 3 জন শক্ত করে ধরে রাখে। সাথে কিছু মহিলারা আদিবাকে মারতে লাগলো। 2 জন উপায় না পেয়ে লাস্টে বিয়ে করতে রাজি হয়ে যায়। 2 জনের বিয়ে হয়ে গেলে রাইসা ওদের খুঁজতে খুঁজতে এত মানুষের ভিড় দেখে ভেতরে ঠেলে ঢুকে দেখে আদিত্য আর আদিবার বিয়ে হয়ে গেছে। সবাই মোনাজাত শেষ করলো। রাইসা হা করে তাকিয়ে আছে। রাইসা বলল, এইটা কি হলো? তোদের বিয়ে হয়ে গেল? আদিত্য আর আদিবা রহিমকে ধরতে যাবে, রহিম ওর গার্লফ্রেন্ড নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আদিত্য রেগে সামনে থাকা গাছে সজোরে একটা ঘুষি মারল। রাইসা বলল, আদিত্য, এগুলো কিভাবে কি? রহিমকে আমি যদি পাই সব ওর জন্য হইল। এই মেয়েকে আমার বিয়ে করতে হলো। রাগে মাথা ফেটে যাচ্ছে আমার।
ঠান্ডা হও, এখন কি করার। আদিবা আপুর এখন তোর স্ত্রী হয়ে গেছে। আদিত্য যা হবার হয়েছে, এখন চল, রাত হয়ে যাচ্ছে। আদিবা ওইখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। রাইসা আদিবাকে ধরে হাঁটতে লাগলো। তিনজন অনেক দূরে গিয়ে অনেক রাত হয়ে যায়। রাস্তা গাড়িও নাই। রাইসা বলল, আদিত্য শর্টকাট ব্যবহার করতে হবে, না হলে যারা রাত এখানেই থাকতে হবে। আমি এখান থেকে কিভাবে বের হব? আমি এখানে কিছুই চিনি না। আমি চিনি না, চল জঙ্গল দিয়ে যেতে হবে, তাইলে মেন রাস্তা পাওয়া যাবে। তিনজন হাঁটতে লাগলো। জঙ্গলের কাছে গিয়ে আদিবা আর আদিত্য কথাগুলো বলছিল। রাইসা আদিত্য আর আদিবার পেছন পেছন যেতে লাগলো। বেশ কিছু দূর যেতে আদিবার পায়ে কিছু ফুটে ফেললো। আদিবার সাথে সাথে চিৎকার দিতে গেল। আদিত্য ফোনের ফ্ল্যাশ আদিবার দিকে ধরে বলল, কি হয়েছে, এত জোরে চিৎকার কেন করেন? আমার পায়ে যেন কি বিঁধে গেছে, আমার খুব ব্যথা করছে।